নমস্কার। সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত অন্তর্লীনা উপন্যাসটির চতুর্থ পর্ব আজ আপনাদের শোনাব। কাব্যপাঠের আগে ব্যাকরণ পড়তে হয়, না হলে কাব্যের রসাস্বাদন করা যায় না। কাব্যটাই লক্ষ্য, ব্যাকরণটা অপরিহার্য একটা উৎসর্গ মাত্র। কৃষাণু আইভি কাব্য পড়তে উন্মুখ। ইভার ব্যাকরণ নয়, কাব্যই হবে তার শয্যাসঙ্গিনী। চিত হয়ে পড়বে সে কাব্যগ্রন্থ, বারে বারে ফিরে ফিরে। তাই কাব্য চিরকাল থাকবে তার বুকে, আর ব্যাকরণ ব্যাকরণ থাকবে বুক কেসে। তা হোক, তাই চাই ইভা, কাব্যে উপেক্ষিতাই সে থাকবে চিরকাল। নায়ক নায়িকার মিলন দুটির ভূমিকা তার। কৃষাণুর সম্মতি তো আছেই, ভবতারণও রাজি হয়েছেন। সমস্যা এখন একমাত্র আইভিকে নিয়ে। আইভিকে আকৃষ্ট করতে হবে কৃষাণুর দিকে, এটা সে করবে। আইভিকে ডেকে ইভা প্রশ্ন করল, তুই এভাবে ভদ্রলোককে অপমান করলি কেন? আইভি উদ্ধতভাবে বলে, অপমান তো আমি করিনি, তিনি অপমানিত হয়ে থাকতে পারেন। ইভাও প্রসঙ্গ এড়িয়ে বলে, তুই কি চাস তোর বিয়ের কথায় আমরা না থাকি? সেটাই তো স্বাভাবিক। অর্থাৎ তুই নিজে পছন্দ করে বিয়ে করবি? যদি করি কখনো। তার মানে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই তোর? তোর সেই থিওরি তো? শুধু থিওরি নয় ইভা, আর 5টা মেয়ের মতো আমি কারো হেসেলে গিয়ে খোকার মা সাজতে পারবো না। তার মানে এই নয় যে পুরুষ আমার জীবনে আসবে না, কিন্তু এমনভাবে আসবে না যাতে আমি ঘাড় গুঁজরে পড়ে মরি। ইভা বলে, শুধু থিওরিকে জড়িয়ে ধরে এমনভাবে কাটবে ভেবেছিস তোর জীবনটা? আইভি হেসে ফেলে, বলে, ছেলে মানুষের মতো কথা বলিস না ইভা। আমি কি তাই বলছি? শুধু থিওরিকে জড়িয়ে ধরবো কেন? যখন যাকে ভালো লাগবে তখন তাকেই জড়িয়ে ধরবো। শুধু দেখতে হবে তাতে জড়িয়ে না পড়ি যেন। ইভা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, আমার কাছেও চাল মারবি? চাল আবার কোথায় মারলাম? তুই ভাব দেখাস যেন ডজন ডজন পুরুষ বন্ধুর সঙ্গে তোর খুব ভাব, যেন তাদের সকলের কাছেই তুই সুলভ। আমাকে কি বিশ্বাস করতে হবে এ কথা? বিশ্বাস অবিশ্বাস অবশ্য তোমার কথা। আমি তো কথা বলিনি সকলের কাছে সব সময় আমি সুলভ। আমি শুধু বলতে চাই প্রত্যেকের কাছে ক্ষেত্র বিশেষে আমি অলভ্য নই। মিথ্যা কথা? মিথ্যা কথা মানে? মিথ্যা কথা মানে মিথ্যা কথা। আমি কি তোকে চিনি না? তুই মায়ের মতোই পিউরিটান, ধরা দিবি তুই? খিলখিল করে হেসে ওঠে আইভি, বলে, ইভা, তুই পুরুষ মানুষ হলে আমি তোকেই বিয়ে করতাম। স্ত্রীর প্রেমের একনিষ্ঠতা সম্বন্ধে এত বড় অন্ধপুরুষ আর কোথায় পাবো? চোখের উপর পরপুরুষ কণ্ঠলগ্নে দেখেও তুই ভাবতিস আমি স্বপ্ন দেখছি। ইভা জবাব দেয় না। কি রাগ করলি? না, রাগ করিনি। বেশ, মেনে নিলাম দেহের ক্ষুধা মেটাবার ব্যবস্থা তোর আছে, কিন্তু দেহই কি সব? তাতে কি মানুষ শান্তি পায়? আইভি বলে, অন্ধের সঙ্গে আলুর বর্ণালী নিয়ে কি আলোচনা করবো ইভা? দেহ, মন, কোনো কিছুকে কখনো খাদ্য তুলে দিয়েছিস তুই যে তোকে আমি বোঝাবো? ইভা ধমক দিয়ে বলে, আমার কথা থাক, তোর কথা বল। মনটা কি কিছুই নয়? স্বামী স্ত্রীর একনিষ্ঠ প্রেমের কি কোনো মূল্য নেই? মূল্য নেই বলিস কি? আরে সে প্রেম তো স্বর্গীয়। আমাদের এই বাড়িতেই দুটো উদাহরণ চোখের উপর দেখেও অস্বীকার করতে পারি প্রেমের একনিষ্ঠ মাহাত্ম্য। ইভা জবাব দিতে পারে না। আভিও বুঝতে পারে কথাটায় আঘাত পেয়েছে ইভা, তাই তাড়াতাড়ি লঘু করে বলে, মনের ক্ষুধাও মেটাতে হবে বইকে, কিন্তু সে ক্ষুধা মেটাতে তুই পথ্যের কোনো বৈচিত্র্য বরদাস্ত করিস না। নিত্য 30 দিন একই মেনু বরাদ্দ তোর আইনে, আমি সেটা মানি না। মনকে আমিও খেতে দেবো, তবে নিত্য নতুন খাদ্য। জয়ন্তশীল যদি ফারপোতে নিয়ে গিয়ে আমার মনকে বিরিয়ানি পোলাও খাওয়ায় তো খাওয়াক না। তাই বলে খালের ধারে পা ছড়িয়ে বসে কৃষাণু রায় যদি আমাকে কোঁচড় ভরা মুড়ির মোয়া অফার করে। বাধা দিয়ে ইভা বলে, কার নাম বললি? কৃষাণু রায়? ইলুর মাস্টারমশাই? হ্যাঁ,
কেন, আপত্তি আছে তোর? ইভা বলে, না না, আমার আর আপত্তি কিসের? সাবালিকা হয়েছে যখন, তখন যা খুশি করতে পারো। তবে এই বিষয়ে বড় বোন হিসেবে তোমাকে সাবধান করে দেওয়া কর্তব্য মনে করি আমি। ইভার গাম্ভীর্যে তার হঠাৎ তুই ছেড়ে তুমি বলার ভঙ্গিটায় আইভির ভুরু কুঁচকে ওঠে। বলে, কেন, সাবধান করার কি আছে? আছে আছে, দু তরফ থেকেই সাবধান করার প্রয়োজন আছে। কৃষ্ণবাবুকে আমি খুব ভালোভাবে স্টাডি করেছি। তাকে জয় করা যায় না। মেয়ে মানুষের দিকে চোখ তুলে তাকাই না সে। কেন, নারী নরকের দ্বার বলে? হয়তো তাই। লোকটা ভীষণ রকমের পিউরিটান, নিচের চারদিকে একটা দুর্ভেদ্য দুর্গ তুলে রেখেছে। আজ 7-8 মাস পড়াচ্ছি ইলুকে, অথচ এখনো মুখ তুলে কথা বলি না আমার সঙ্গে। জানিসই তো আমি একা একা থাকি। ভাব করতে চাইলাম ওর সঙ্গে, ও এগিয়ে এলো না। ওর ছবি আঁকার হবি আছে। স্কেচবুকটা ইলুর মারফত দেখেছিলাম একদিন, একটাও ফিমেল ফিগার নেই তাতে। তা জিজ্ঞাসা করলাম কারণটা। হেসে মুখ ফিরিয়ে নিলে। হাইফি উত্তেজিত হয়ে বলে, স্নব একটা। হয়তো তাই। আমার বন্ধুত্ব সে অস্বীকার করলো। করুক, ক্ষতি নেই। আমি খোলা মনেই এগিয়ে গিয়েছিলাম। আঘাতটা আমার বাজিনি, তাই তোকে সাবধান করে দিতে চাই। শুধু শুধু অপমানিত হতে যাবি কেন? আইভি মুখ টিপে হাসলে। হাসলি যে? তুই জানিস না তাই। এসব তথাকথিত পিউরিটান ভালো ছেলেগুলো হচ্ছে সবচেয়ে দুর্বল। আমার তো আর চিনতে বাকি নেই কাউকে। অস্ট্রিচের মতো ওরা বালির মধ্যে মুখ গুজে শত্রুর আক্রমণ এড়াতে চায়। মনির চারদিকে বালির বাঁধ বেঁধে ওরা কামনার বন্যাকে রুখতে চায়। কিন্তু তুই বলছিলি সাবধান করার দুটো কারণ, দ্বিতীয়টা কি? ইলা গম্ভীর হয়ে বলে, বাবা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। এ তো জয়ন্তশীল নয়, এ বড় মারাত্মক খেলা আইভি। হয়তো কখনো খেলা করতে করতে সত্যিই ভালোবেসে ফেলবি ওকে। কিন্তু বিয়ে তোদের হবে না কিছুতেই। বিয়ের কথা উঠছি কি করে? অসহিষ্ণু হয়ে বলে ওঠে আইভি। এখন উঠছে না, কিন্তু যদি তুই কোনোদিন তুলিস তুই নিজে থেকে, তাহলে বাপি কিন্তু প্রচণ্ড বাধা দেবেন। অনেকক্ষণ কোনো জবাব দেয় না আইভি। ইভা মনে মনে হাসে, আবার বলে, এই তোর জয়ন্তশীল নয় আইভি। এবারেও চুপ করে থাকলো আইভি। ইভা বুঝতে পারে ওষুধ ধরছে একটু একটু করে। তিল তিল করে যে ঔষধ প্রয়োগ করছে ইভা, তিল তিল করেই তার প্রতিক্রিয়া লক্ষ্য করতে থাকে রোগিণীর উপর। জয়ন্তশীল ছিল একদিন আইভি প্রেমাকাশে অগুন্তি নভোচারীর অন্যতম। প্রথম প্রথম তাকে মনে হতো আইভির ভাগ্য গগনে সে একটি উজ্জ্বল নক্ষত্র মাত্র। ক্রমে দেখা গেল উজ্জ্বলতায় অন্যান্য আকাশচারীদের পিছনে ফেলে এগিয়ে এসেছে জয়ন্তশীল। সেই একদিন হলো আইভির আকাশের একমাত্র চন্দ্র। আইভির বিশ্বাস ছিল ভবতারণ ঘোষাল যতই প্রগতিপন্থী আধুনিক হোক না কেন, তিনি জাত মানেন। দাদুর মৃত্যুর পর যথারীতি শ্রাদ্ধ তর্পণ করেছিলেন তিনি। এবার সম্ভাব্য একটি পাণিপ্রার্থীকে শুধু অব্রাহ্মণ বলেই নাকচ করেছিলেন একদিন, আর সব দিক থেকে বাঞ্ছনীয় হওয়া সত্ত্বেও। পৈতেগাছাটা এখনও ভবতারণের বুক পিঠকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে প্রাচীনপন্থী সংস্কারের মতোই। মদ খান, তবে মহালয়াতে উপবাস করে তর্পণও করেন। তাই আইভির দৃঢ় বিশ্বাস ছিল শীলের ছেলের সঙ্গে কন্যার বিবাহ কিছুতেই অনুমোদন করবেন না ঘোষাল সাহেব। সেই বিশ্বাসের জোর ছিল তার। গিয়েছিল বিদ্রোহের মতোই মাথা সোজা রেখে বাপের দরবারে জয়ন্তকে সঙ্গে নিয়ে। জানিয়েছিল জয়ন্তকে সে বিবাহ করতে চায়। অশ্বমেধ ঘোড়া আটকে লবকুশ যে ভঙ্গিতে দাঁড়িয়েছিল শ্রীরামচন্দ্রের সম্মুখে, ভঙ্গিটা ছিল ঠিক তার তেমনি উদ্ধত। রামচন্দ্রের মতোই যুদ্ধদান করেননি ভবতারণ, আদর করেছিলেন, আশীর্বাদ করেছিলেন দুজনকে। জয়ন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ভবতারণের বাধাটাকে সবচেয়ে বড় বাধা বলে মনে হয়েছিল জয়ন্তশীলের। বেচারি চিনতে পারেনি আইভিকে। বাবা রাজি হলেন, বেঁকে বসল মেয়ে। কিছুতেই রাজি হলো না জয়ন্তকে বিয়ে করতে। জয়ন্ত স্তম্ভিত হয়ে গিয়েছিল। কার্যকারণের কোনো সূত্রই খুঁজে পায়নি সে। ইভা কিন্তু অবাক হয়নি, সে আইভিকে ঠিকই চিনেছিল, আর চিনেছিল বলেই আরও জোর দিয়ে বলল,
বাপি কিছুতেই এ বিয়ে অনুমোদন করবেন না আইভি। এ তোর জয়ন্তশীল নয়। ওষুধ ধরল। আইভি কুঞ্চিত ভ্রুভঙ্গে বলে, এ জয়ন্তশীল নয় মানে? মানে বাপি জাত মানেন, তবে সে জাত অর্থনৈতিক জাতিভেদ, জন্মগত নয়। বাপির মনুসংহিতায় জয়ন্তশীল আর আইভি ঘোষাল এক জাতির মানুষ। তারা ধনির দুলাল। কৃষাণু রায় ব্রাহ্মণ হলেও অসবর্ণ, কারণ সে দরিদ্র। আইভি এ বিশ্লেষণে কোনো জবাব দিল না। মনে মনে হাসল ইভা। সাহার চিঠি পড়ে কৃষাণু বুঝতে পারে সে মর্মান্তিক চটেছে। সাহা লিখেছে, আমার দুঃসাহসকে অভিনন্দন জানাবার কিছু ছিল না। আমি তোমার মতো ভাববিলাসী সেন্টিমেন্টাল কবি নই। জীবন দর্শনে আমি পুরোপুরি প্র্যাগমেটিক। ভালো কতটা ভালো তা যাচাই করি, মন্দ কতটা মন্দ পরখ করি। ভালো মন্দ বিচার না করে বাজি ধরার ভান করি না। তোমার মতো মনে মনে কোনো মূর্তি তৈরি করে তার পুজো করা আমার কাছে পাগলামি। অবাস্তব একটা মন গড়ার ছবিকে মানুষের চেয়ে বেশি মর্যাদা দেওয়া আমার মতে শুধু অন্যায় অপরাধ নয়, পাপ। তাই তোমার সব খুঁটিনাটি সম্বন্ধে আমার কৌতূহল আছে, এবং সে কৌতূহল কী করে চরিতার্থ করতে হয় তাও জানা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেজেট হাতড়ে বিয়েতে ফার্স্ট ক্লাস সেকেন্ড, ইন্টারমিডিয়েটে 9th এবং ম্যাট্রিকে 4টে লেটার পাওয়ার সংবাদ পেয়েই তৃপ্ত হইনি। তোমাদের ক্লাসের একটি মেয়ের বোন আমাদের কলেজে পড়ে। তার কাছ থেকে তোমার যাবতীয় সংবাদও পেয়েছি। তুমি না লিখলেও আমি জানি তোমার চোখে চশমা নেই, হাতে আংটি নেই, ঘড়ি পরো না তুমি। কানা খোড়া নও জেনেই সন্তুষ্ট হইনি, এ কথাও জানি চিন্তা করবার সময় তুমি তোমার মাথার সামনের চুলগুলো টানতে থাকো। তোমার সহপাঠিনীর মতে অবিন্যস্ত চুলে নাকি তোমাকে আরও ভালো মানায়। কে তোমার সেই সহপাঠিনী? কি হবে নামটা বলে? তুমি তো শুধু নামটাকেই চিনবে, মানুষটাকে তো চিনতে পারবে না, তাই নামটা জানানো অর্থহীন। তোমার যুক্তি আমি মানি না। তোমার মূর্তির কাছে আমি হার মানতে পারবো না। আমার সমস্ত অপূর্ণতা নিয়েই আমি তোমার সেই মানুষের মূর্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। এভাবে তোমাকে এড়িয়ে যেতে দেব না। আমার নারী সত্তাকে এভাবে অপমান করতে দেব না তোমাকে। তুমি ভেবেছ কি এতই যদি মানুষের মূর্তির প্রতি দরদ তোমার, তাহলে আমার উদ্দেশ্যে চিঠি লিখে ডাকবাক্সে ফেলতে কেন? চিঠিগুলি পুড়ে হাওয়ায় ছেড়ে দিলেই তো কবিত্বটা ভালো মতো জমতো। চিঠি না লিখে কবিতা লিখলেই তো পারতে। বাঁধানো খাতায় তুলে রাখতে পারতে মানুষের প্রতিমার উদ্দেশ্যে লেখা কবিতা। শোনো, টুকলির বিয়ে স্থির হয়েছে। পাট্টায় নিয়ে এসে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু মাসিমার আগ্রহের তিসজ্জে তার ওখান থেকেই বিয়ে হচ্ছে। অনেক দিন ধরেই বিয়ের কথা হচ্ছিল, হঠাৎ দিন স্থির হয়েছে 17ই আশ্বিন। ছেলে স্কলারশিপ নিয়ে আগামী নভেম্বরে বিলেত যাচ্ছে, তাই আশ্বিনেই বিয়েটা দিতে হচ্ছে তাড়াহুড়ো করে। আমি 13ই আশ্বিন অর্থাৎ 1 সেপ্টেম্বর বুধবার ডাউন দিল্লি এক্সপ্রেসে কলকাতা পৌঁছবো ভোর 5:10। তুমি স্টেশনে আসবে, কোনো কারণেই যেন ভুল না হয়। ধুতি পাঞ্জাবি পরে এসো, 1 ডজন রজনীগন্ধার একটা তোড়া নিয়ে এসো, যাতে তোমাকে চিনতে পারি আমি। আমার পরনে থাকবে, না, ধূপছায়া রঙের ঢাকাই শাড়ি নয়, ডিপ নীল রঙের একটা ক্রেপ সিল্ক। আমারও হাতে থাকবে একটা রজনীগন্ধার তোড়া। আমি সেকেন্ড ক্লাস মেয়েদের গাড়িতে যাব। ট্রেন থেকে নেমে যদি তোমাকে না চিনতে পারি, তাহলে হুইলারের স্টলের কাছে গিয়ে অপেক্ষা করব আমি। তুমি নিশ্চয়ই আসবে। অন্যান্য কথা সাক্ষাতে হবে। চিঠিখানা কৃষাণু পেয়েছে আগস্টের 22 তারিখে। যথেষ্ট সময় হাতে রেখেই চিঠি লিখেছে সাহা, অর্থাৎ কৃষাণুকে একটা জবাব লিখবার সুযোগ দিয়েছে সে। জবাব লিখতে বসেও ছিল কৃষাণু, কিন্তু কী লিখবে স্থির করে উঠতে পারে না। মনটা তার চঞ্চল হয়ে আছে। কালিলাকে পড়িয়ে ফেরবার সময় ড্রয়িং রুমে সাক্ষাৎ হয়েছিল ঘোষাল সাহেবের সঙ্গে। বসে বসে কি একটা রিপোর্ট পড়ছিলেন তিনি। কৃষাণুর সঙ্গে চোখাচোখি হতে হাত তুলে নমস্কার করেছিল কৃষাণু। ভবতারণ ফাইলের দিকে তাকিয়েই বলেন, তোমার ছুটি হতে আর কতদিন বাকি? এখনো দিন 7। চোখ থেকে চশমাটা খুলে কাজটা মুছতে মুছতে ভবতারণ বলেন, সাপোজ ইউ টেক আ প্লেজার ট্রিপ টু দার্জিলিং। অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষাণু। ওর কথা বলার ধরনই ওই, সোজা কথা সহজভাবে বলতে পারেন না।
হয় শেষটা আগে বলেন, শুরুটা পরে, না হয় মাঝখান থেকে আরম্ভ করে সমাপ্ত করেন প্রারম্ভ দিয়ে। সমস্ত বক্তব্যটা না শুনলে ওর কথাবার্তা কেমন খাপছাড়া মনে হয়। এতদিনে ওর এই বৈশিষ্ট্য সম্বন্ধে কৃষাণু সম্পূর্ণ অবহিত হয়েছে। ও অপেক্ষা করে। ভবতারণ নিজেই পরিষ্কার করেন তার বক্তব্য। আইভিকে দার্জিলিং পাঠাতে হবে। ও অবশ্য একাই যেতে পারে, কিন্তু আমি ঠিক তা চাই না। তুমিও যেতে পারো। দার্জিলিং থানার ওসি জগদীশ আমার পরিচিত। তাকে একটা চিঠি লিখে দিচ্ছি, তার বাসাতেই উঠতে পারো তুমি। আইভিকে পৌঁছে দিয়ে দিন কতক দার্জিলিং বেরিয়ে ফিরে আসতে পারো তুমি। কৃষাণু বুঝতে পারে এক্ষেত্রে তার ভ্রমণের যাবতীয় ব্যয়ভার খোসাল সাহেবই বহন করবেন। ওর ভিতরে একজন ভবঘুরে আছে, বেড়াতে পারলে ও আর কিছুই চায় না। ওর পক্ষে এ প্রস্তাব প্রত্যাখ্যান করা শক্ত। এদিকে পাটনা থেকে সাহাও কলকাতায় আসছে, তাকে এড়ানোর এ এক অপূর্ব সুযোগ। সাহা যে ধরনের মেয়ে, হয়তো ওর মেসে এসেই হানা দিয়ে বসবে। সেটা সে চায় না। সাহার চিঠিতে কেমন যেন একটা চ্যালেঞ্জের সুর আছে। সেটা বরদাস্ত হয়নি কৃষাণুর। দীপ্ত ভঙ্গিতে সাহা ওকে হুকুম করেছে হাওড়া স্টেশনে যেতে। যাবে না স্থির করেছিল মনে মনে, কিন্তু মনের উপর তো কোনো জোর নেই। তাছাড়া সাহা যদি এসে মেসে হাজির হয় তখন? এই সুযোগে কলকাতা ত্যাগ করাই সবচেয়ে নিরাপদ। সুতরাং সব দিক থেকেই ভবতারণের প্রস্তাবটা লোভনীয়। একমাত্র বাধা, যাত্রা সঙ্গিনী হবে আইভি। কিন্তু অবিমিশ্র ভালো কি আছে কিছু দুনিয়ায়? ভবতারণের উদ্দেশ্যটা আন্দাজ করতে পেরেছে সে। কানপুরে সে ভদ্রলোকের মেয়ে দেখার ব্যাপারটা শুনেছিল কৃষাণু ইরুর কাছে। মনে মনে খুশিই হয়েছিল। খুশি হয়েছিল অবশ্য অন্য কারণে। ভদ্রলোকের নাকে ঝামা ঘষে দিয়েছিল আইভি। বেশ করেছিল। কৃষাণু বুঝতে পারে যে ভবতারণ আন্দাজ করেছেন কানপুরের পাত্র এখন আকাশকুসুম। তাই কৃষাণুর দিকে নজর পড়েছে এবার। ওদের দুজনকে একটা সুযোগ দিতে চান তিনি। দেখতে চান কৃষাণু এবং আইভি পরস্পরের দিকে আকৃষ্ট হয়ে পড়ে কিনা। ভবতারণের মনোবিশ্লেষণ ঠিক হয়েছে কিনা যাচাই করতে বলে, পুজোর ছুটির তো আর মাত্র 7 দিন বাকি। এখন যে আবার যাবেন আইভি দেবী? ভবতারণ গম্ভীর হয়ে বলেন, ওদের পুজোর ছুটিটা বড় নয়। তাছাড়া ও ছুটিতে দার্জিলিংয়েই থাকবে বলেছে। কারণটা জিজ্ঞাসা করা যায় না, তাই এবার ঘুরিয়ে বলে, তাহলে ইলুকে সঙ্গে নিয়ে যাই না কেন? ওর হাফ ইয়ারলি হয়ে গেছে? কৃষাণু মনে পড়ে হয়নি। পরীক্ষা শেষ হলেই ছুটি হবে ওদের স্কুলের। ভবতারণকে যতটা এলোফুলো মনে হয়, আসলে তো তিনি তা নন। এমনভাবে জবাবগুলো দিয়ে গেলেন যাতে ওদের যুক্ত ভ্রমণের উদ্দেশ্যটাকে বুঝতেই দিলেন না কৃষাণুকে। তবু কৃষাণু বুঝল ঠিকই। কবে যেতে বলেন? শুক্রবারে আসাম লিঙ্কে। শিলিগুড়ি থেকে ট্যাক্সি নিয়ে চলে যেও বরং। ভবতারণবাবু নিজেই এসেছিলেন ওদের তুলে দিতে। প্রথম শ্রেণীর একটি ছোট্ট কামরা, 4টে বার্থ। পুজোর ছুটির ভিড় এখনও শুরু হয়নি। কৃষাণুকে তাই নিরাশ হতে হলো। ওরা দুজন ছাড়া তৃতীয় যাত্রী কেউ নেই ও কামরায়। মালপত্র গুছিয়ে রাখতে রাখতে কৃষাণুর নজরে পড়ে ইভাও এসেছে স্টেশনে। সে এসেছে একেবারে শ্রীরামপুর থেকে সোজা। ওদের তুলে দিতে এসেছে। আইভির পাশে গিয়ে ইভা বসল। অন্তরঙ্গ সখীর মতো কি কলবল করতে থাকে দুজনে নিম্নস্বরে। কৃষাণুর মনে পড়ল সেই শ্রীরামপুরের অভিযানের পর থেকে এই দীর্ঘ 3-4 মাস ইভা তার সামনে আসেনি একবারও। কথাও বলেনি একটিও। এর কারণটা কিছু বুঝে উঠতে পারেনি কৃষাণু। ইভাই একদিন আইভির সঙ্গে তার বিবাহ প্রস্তাব তোলে। ইতস্তত করেছিল কৃষাণু, বিচলিত হয়েছিল ইভা। এখন সে সম্মতি দিয়েছে। কোথায় চটুল কৌতুকময়ী হয়ে উঠবে, না সরে গেছে নেপথ্যে। বুদ্ধিমতী ইভা নিশ্চয়ই বুঝতে পেরেছে কেন হঠাৎ কৃষাণুর উপর এই দায়িত্বটা দিয়েছেন ভবতারণ। ও শুধু রক্ষক হিসেবেই যাচ্ছে না, আইভির সঙ্গে একটা সম্ভাবনা সূত্রটা যাচাই করতেই যাচ্ছে। সুতরাং যাত্রার পূর্বক্ষণে ইভার একটা শুভেচ্ছাবাণীর প্রয়োজনীয়তা আন্তরিকভাবে অনুভব করল সে। কৃষাণু বাঙ্কির উপরকার মালপত্র ঠিকমতো গুছিয়ে রেখে ইভার মুখোমুখি এসে দাঁড়ায়। হাত দুটি বুকের কাছে জড়ো করে ধরে বলে, নমস্কার,
আমাকে একেবারে চিনতেই পারছেন না মনে হচ্ছে। ইভা চকিতে একবার মুখ তুলে তাকায়, প্রতি নমস্কার করে না, বলে, চিনতে পারলেই যে সবসময় চিনতে হবে তার মানে কি? পর মুহূর্তেই আইভির মাথাটা কাছে টেনে এনে নিম্নকণ্ঠে কি যেন বলতে থাকে। কৃষাণু সামলে নেয় নিজেকে, রীতিমতো অপমানিত বোধ করে সে। আর কোনো কথা বলার চেষ্টা না করে ও পাশের বেঞ্চিতে গিয়ে বসে একলা। ওর সৌভাগ্য সময় হয়ে গিয়েছিল। অল্পক্ষণের মধ্যেই গাড়ি ছাড়ল। একবার ইভার দিকে তাকিয়ে চমকে ওঠে কৃষাণু। সে এক দৃষ্টে ওরই দিকে তাকিয়ে আছে। অপসৃয়মান শিয়ালদহ স্টেশনের দিকে মুখ ফিরিয়ে আইভি একটা রেশমি রুমাল নাড়তে থাকে। কৃষাণুর কিন্তু কিছু ভালো লাগে না। ও পাশের বেঞ্চির একেবারে এক প্রান্তে চুপটি করে বসে থাকে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে। এইমাত্র যে ঘটনাটা ঘটল, কৃষাণুর মনে হচ্ছে সেটা ইতিপূর্বেও ঘটেছিল তার জীবনে। এমন মাঝে মাঝে হয়। মানসিক রোগ মুক্তির সন্ধানে কিছু মনস্তত্ত্বের বই নিয়ে এককালে পড়েছিল কৃষাণু। তাই জানত এই জাতীয় প্যারামনিশিয়ার পিছনে একটা বাস্তব অভিজ্ঞতা সবসময়ই থাকে। যে ঘটনা প্রকৃতপক্ষে প্রথম শুনছি বা দেখছি, এরকম স্মৃতিবিভ্রমের ফলে হঠাৎ মনে হয় যেন পূর্বেই এই ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। কেন এই ধরনের স্মৃতাভ্যাস হয় তা বলা কঠিন অবশ্য। এক এক মনোবিদ পণ্ডিত এক এক কথা বলেন। কৃষাণু মনে হলো একটি মেয়ের সামনে ঠিক এই ভঙ্গিতে আগেও একবার সে এসে দাঁড়িয়েছিল। যুক্ত করে নমস্কার করে চিনতে না পারার জন্য অভিযোগও করেছিল। আর এই অতি পরিচিতা মেয়েটি হুবহু এই ভঙ্গিতে মুখ ঘুরিয়ে নিয়ে বলেছিল, চিনতে পারলেই যে সবসময় চিনতে হবে তার মানে কি? কথাটা এইমাত্র শুনেছে সে, কিন্তু যেন এই প্রথমবার নয়। ইভার এই দেখতে না পাওয়ার উপেক্ষা ভরা ভঙ্গিটি যেন তার অতি পরিচিত। কোনো একজনের সঙ্গে কথা বলতে গিয়ে বেদনাহত অপমানিত হয়ে ফিরে আসার অভিজ্ঞতা যেন এই প্রথম নয় ওর। জানা গানের বেদনা বিধুর কলির মতো প্রথম শ্রবণের অনুভূতিটাকেই আরও একবার নতুন করে আঘাত করলে যেন। কিন্তু কেমন করে তা হবে? ইভার সঙ্গে ওর আলাপ মাত্র 6-7 মাসের। এর ভিতর তো এ ঘটনা আর ঘটেনি। এই কমাসের ঘটনা পরিষ্কার মনে আছে তার। সে স্মৃতি এত সহজে ঝাপসা হয়ে যায়নি। এর ভিতর কোনোদিন সে ইভাকে চিনতে না পারার অভিযোগ করেনি। ইভাও চিনতে পারা সত্ত্বেও এমন মুখ ঘুরিয়ে বসেনি কখনো। তাহলে অথচ ইভা ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে এই জাতীয় কথোপকথন ওর পক্ষে নিতান্ত অসম্ভব। কিন্তু তাহলে কেন মনে হচ্ছে ঠিক এই ঘটনা আগেও ঘটেছে ওর জীবনে? একটা গল্প মনে পড়ল কৃষাণুর। গল্প নয়, সত্য ঘটনা। বিখ্যাত মনস্তত্ত্ববিদ ডাক্তার গিরীন্দ্রশেখর বসু মহাশয়ের জীবনের একটা ঘটনা। তিনি তার এই কেস হিস্ট্রিটা দিনপঞ্জিকা থেকে প্রকাশ করে গেছেন। কোথায় পড়েছি মনে নেই, তবে কেস হিস্ট্রিটা মনে আছে। ডাক্তার বসু একবার একটি ভূতে পাওয়া রোগিণীর চিকিৎসা করতে শুরু করেছিলেন। মেয়েটির বয়স অল্প, ফিটের সময় বক্তার হতো, অর্থাৎ অনর্গল আবোল তাবোল বকে যেত। সে বলতো তার নাম অমুক, তার গ্রাম তমুক, ইত্যাদি ইত্যাদি। একদিন ফিটের মধ্যে সে চিৎকার করে বলে ওঠে, তোদের বাড়ির মেয়ে এমন অসুচি হয়ে থাকে কেন? তাই তার উপর আমি ভর করেছি। আমি কে? কেন রোজ বলি তবু শুনতে পাসনি? আমি অমুক গায়ের অমুকের বউ গো। ভাতারের সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়েছিলুম। মা গো, শূন্যে ঝুলছিলুম, গলায় ফাঁস আটকে। একদিনে তোদের মেয়ে দেহে এসে ভর করে বেঁচেছি। রোগিণীর বাবা পোস্টাল গাইড দেখে গ্রামটির হদিশ পান, আর সবচেয়ে আশ্চর্যের কথা, সেখানকার পোস্টমাস্টারকে চিঠি লিখে জানতে পারেন যে 4-5 মাস আগে সত্যি সত্যি ওই নামের একটি স্ত্রীলোক স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছিল। রোগিণীর পক্ষে সেই আত্মঘাতিনীর নামধাম জানার কোনো সম্ভাবনা ছিল না। কৃষাণুর মনে আছে, ডাক্তার গিরীন্দ্রশেখর বসু তার কেস হিস্ট্রিতে লিখেছিলেন, রোগিণীর এক আত্মীয় ভূতে বিশ্বাসী। তিনি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করিলেন, আপনি যদি ইহা হিস্টেরিয়া বলেন, তবে এই সকল আশ্চর্য ঘটনা কী রূপে ঘটিল? আমি রোগিণীকে সুস্থ অবস্থায় অনেকবার প্রশ্ন করিয়াও কিছুই ধরিতে পারি নাই। সত্য কথা বলিতে কি, অনেকদিন পর্যন্ত আমি এই ব্যাপারের প্রকৃত রহস্য উদ্ঘাটন করিতে পারি নাই। হঠাৎ একদিন রোগিণী ফিটের সময় উপস্থিত হই।
ফিট না ছাড়া পর্যন্ত অপেক্ষা করিতেছিলাম। ঘরের দেওয়াল আলমারির একটা তাকে বঙ্গবাসীর কতকগুলি পুরাতন সংখ্যা ছিল। সময় কাটাইবার জন্য সেইগুলি উল্টাইতেছি। এমন সময় রোগিণীর মুখে শোনা সেই গ্রামটির উল্লেখ দৈবাত দেখিয়া কৌতূহলাবিষ্টিত হইলাম। পাঠ করিয়া দেখি বঙ্গবাসী সংবাদদাতা লিখিতেছেন যে অমুক নাম্নী স্ত্রীলোক স্বামীর সহিত কলহ করিয়া আত্মঘাতিনী হইয়াছে। এইটুকু পড়িবা মাত্র সমস্ত ব্যাপারটা আমার নিকট জলের মতো পরিষ্কার হইয়া গেল। হিস্টেরিয়াগ্রস্ত রোগিণী কোনো না কোনো সময়ে সেই সংবাদ পাঠ করিয়াছে, আর অজ্ঞাতসারে ঘটনাটি তাহার মনে প্রভাব বিস্তার করিয়াছে। ফিটের সময় কল্পনায় সে নিজেকে ওই আত্মঘাতিনীর প্রেতাত্ম দ্বারা অভিভূত মনে করে। ফিট ছাড়িয়া গেলে রোগিণীকে বঙ্গবাসীখানি দেখাইলাম। তাহার পর আর কখনো তাহার ফিট হয় নাই। কিসের মনে আছে ডাক্তারবাবু মন্তব্য করেছিলেন, দৈবক্রমে কাগজখানি হস্তগত হইয়াছিল বলিয়াই প্রকৃত রহস্য প্রকাশ পাইল, নতুবা অন্য কোনো প্রকারে ঘটনার সঠিক তথ্য নির্ণীত হইত কিনা সন্দেহ। কিষাণুর মনে হলো এই যে ওর মনে হচ্ছে এই ঘটনা তার জীবনে ইতিপূর্বেও ঘটেছে, এও হয়তো অমনি কোনো একটা অভিজ্ঞতার ফল। গাড়ি উইলিংডন ব্রিজে পার হয়ে গেল, আর চোখে একবার তাকিয়ে দেখে সামনের বেঞ্চিতে বসে আইভি একখানা ইংরেজি সিনেমার সাপ্তাহিক দেখছে। গাড়িতে ওঠার পর একটা কথাও হয়নি তার সঙ্গে। কামরার ভিতরের চেয়ে বাইরের দিকে দৃষ্টি ফিরিয়ে যেন স্বস্তি পেল। জানলা দিয়ে দেখা অপসৃয়মান দৃশ্যগুলির মধ্যে অবগাহন করল কৃষাণু। ট্রেনে যেতে যেতে এই একটাই চিন্তা ওকে প্রায়ই অভিভূত করে। দৃশ্যপট অনবরত বদলে যাচ্ছে। কোথাও ছোট ছোট গ্রাম, ছেলেরা খেলা করছে, খাটিয়ায় বসা মেয়ের জায়গায় প্রৌঢ় মানুষটি হুকার কলকেতে ফুঁ দিচ্ছে। কোথাও ফাঁকা মাঠের মাঝখানে রাখাল ছেলে নির্জন বিরলপত্র বাবলা গাছের তলায় দাঁড়িয়ে আছে। পাচন বাড়িতে ঠেস দিয়ে পিছুটি ভরা দুচোখ মেলে দেখছে অপসৃয়মান গাড়িটাকে। কোথাও স্টেশন স্টাফ কোয়ার্টারে মধ্যবিত্ত গার্হস্থ্য জীবনের একটা খণ্ডচিত্র। হয়তো বারান্দায় বসে কেউ তেল মাখছে, নয়তো বাগানে গাছের গোড়া খুঁড়ে দিচ্ছে, অথবা জানলার পর্দা একটু সরিয়ে কাজল কালো দুটি নয়ন মেলে রেলবাবুর সদ্য বিবাহিত বধূ দেখছে ওর বাপের বাড়ির দেশের দিকে ছোট রেলগাড়িটাকে। কৃষাণু দেখে আর ভাবে এই যে ছোট ছোট দৃশ্য আমরা দেখছি আর ভুলছি, অথচ একবারও মনে নিচ্ছি না যে এইসব দৃশ্যগুলোকে কেন্দ্র করে ঘুরছে কৃষাণুর অজানা একটা সৌরজগৎ। সেখানে হাসি আছে, অশ্রু আছে, আছে বিরহ, মিলন, কলহ, অভিমান। ওদের ওই জীবনচক্রের পরিক্রমায় কৃষাণুর কোনো ঠাঁই নেই। ওদের সেই ঠাস বুনোর জীবনে কৃষাণু রায়ের পক্ষে একান্ত স্থানাভাব। সেখানে সে হাসি অশ্রু বিজড়িত কৃষাণু রায় নয়, সে শুধু ট্রেনের কামরার একজন লোক। তার কাছে ওরা যেমন মাঠের মাঝখানে দাঁড়ানো রাখাল ছেলে, খাটিয়ায় বসা একজন প্রৌঢ়, অথবা রেলবাবুর সদ্য বিবাহিতা নববধূ। ওকে ওরা কেউ মনে রাখবে না। ট্রেনের কামরায় দেখা হাজারটা মুখের মধ্যে ওদের কাছে তার কোনো বিশেষত্ব নেই। কৃষাণু নিঃশেষে ভুলে যাবে ওই লাঠি ঠেকো দেওয়া রাখাল ছেলেকে, ওই উদ্যান বিলাসী রেলবাবুকে, কিংবা বাপের বাড়ির জন্যে মন কেমন করে ওঠা ওই ডাগর চক্ষু নতুন বউকে। ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল কি একটা রেলওয়ে স্টেশনে। সিগন্যাল পায়নি বোধ হয়, জনশূন্য প্ল্যাটফর্ম। ডাকগাড়ির এ দুর্মতি হবে তা কি করে জানবে ওই ঝিমন্ত মিঠাইওয়ালা আর নলিকুর্তার রেলকুলি? আশপাশের কামরা থেকে কয়েকজন নেমে পড়েছে প্ল্যাটফর্মে। অধৈর্য হয়ে উঠেছি 1.5 মিনিটেই, যেন গন্তব্যস্থলে 1.5 মিনিট পরে পৌঁছলে ওয়াটারলু যুদ্ধ জেতা সম্ভব হতো না তাদের। উঁকি ঝুঁকি মেরে দেখছিলেন ডিস্ট্যান্ট সিগন্যালটা দেখা যায় কিনা। কারো মতে সামনে একটা মালগাড়ি আছে, কারো মতে চেন টেনেছে কেউ, কেউ বা বলছেন লাইন মেরামত হচ্ছে। ওদের ভাষা ভাষা সংলাপ ভেসে আসছে। অনেকে ট্রেনটা দাঁড়িয়ে পড়ার অবরোধে অন্তিম ফতোয়া জারি করলেন, শালার গভর্নমেন্ট না পাল্টালে আর কিচ্ছুটি হবে না। হঠাৎ ওদের কামরার এপাশ থেকে কে যেন কাকে আচমকা ডেকে উঠল, নুরু, এ নরেন। কৃষাণু এমন জোরে চমকে উঠেছে যে আইভি পর্যন্ত চকিতে মুখ তুলে ওর দিকে একবার তাকায়। কৃষাণু লজ্জিত হয়ে আবার জানলার বাইরে দৃষ্টি মেলে বসে থাকে। আইভি আবার ডুবে যায় সিনেমা সাপ্তাহিকে। সমস্যাটার আকস্মিক সমাধান হয়ে গেছে হঠাৎ।
ওই অচেনা লোকটা অকস্মাৎ ওইভাবে ডেকে ওঠায় ওর লুপ্ত স্মৃতি ফিরে এসেছে। ও এমনভাবে চমকে উঠেছিল যেন ওকেই নাম ধরে ডেকেছে কেউ। ঘটনাটা ওর জীবনে ঘটেনি, ঘটেছে শরৎচন্দ্রের দত্তা বইতে। বইটা কবে কখন কোথায় পড়েছিল তা আর আজ মনে নেই, কিন্তু পড়বার সময় নিশ্চয়ই সে নায়কের সঙ্গে একটা একাত্মবোধ অনুভব করেছিল। তাই দয়ালের বাড়িতে বিজয়া যখন নরেনকে চিনতে না পেরে বলেছিল, চিনতে পারলে যে সবসময় চিনতে হবে তার মানে কি, তখন নরেনের বুকে যে বেদনাটা বেজেছিল সেটা বুক পেতে গ্রহণ করেছিল কৃষাণু রায়। সব ভুলে গেলেও সে বেদনার স্মৃতিটা নিশ্চয়ই আজও অম্লান হয়ে বিঁধে আছে ওর বুকে। তাই ইভার কথাটা শুনে ওর মনে হয়েছিল তার একটা পুরাতন ক্ষতেই বুঝি নতুন করে আঘাত পেল সে। নতুন করে ভাবতে বসে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে কৃষাণুর কাছে। বিজয়া যে কারণে সেদিন চিনেও চিনতে পারেনি নরেনকে, আজ ইভাও কি সেই একই কারণে চিনতে পারল না তাকে? তার মানে ইভা তাকে ভালোবাসে? চমকে ওঠে কৃষাণু আপন মনেই। হয়তো তাই ঠিক, ইভা তাকে ভালোবাসে, আর কৃষাণু অজান্তে কখন মাড়িয়ে দিয়ে বসে আছে সেই নিভৃত প্রেমকে। মাথাটা ক্রমশ পরিষ্কার হয়ে আসছে কৃষাণুর। ইভা নিশ্চয়ই তাকে ভালোবাসে। প্রথম দিন থেকে সব কথা খুঁটিয়ে মনে পড়তে থাকে তার। খাবারের থালা নিয়ে অন্নপূর্ণার মূর্তিতে তার নিত্য আবির্ভাব, বাড়ি থেকে বের হবার সম্ভাবনা না থাকা সত্ত্বেও ময়ূরকণ্ঠী রঙের মাইশোর সিল্ক শাড়ি পরে থাকা, হঠাৎ কৃষাণুর আগমনে স্বপ্ননু মায়ানু মতিভ্রমণু কপ্তাংনু তাবৎ কলমে বাপুণ্যই উদ্ধৃতি মনে পড়ার কারণগুলি বুঝতে পারে। ইভা বলেছিল, আমি জানি আপনার মনের কথা, আপনি একটি মেয়েকে মনে মনে ভালোবাসেন, আর এও জানেন তাকে দূর থেকেই শুধু ভালোবাসা যায়, তাকে ঘরে আনা যায় না। এ কথা কেন বলেছিল ইভা? সে তো জানে না কৃষাণুর মনের মাধুরী দিয়ে গড়া মানসী প্রতিমার কথা। তাহলে কাকে সে মিন করেছিল? কার কথা যে সে বলেছিল বুঝতে এবার আর ভুল হলো না কৃষাণুর। ইভা শুধু ভালোবেসেই থামেনি, সে বিশ্বাস করেছে সেও ভালোবাসা পেয়েছে। ওর আরও মনে পড়ে সেই মৃত্যু ভয় তাড়িত বিহব্বল একটি মুহূর্তের কথা। ইভা যখন আশ্রয় খুঁজেছিল ওর বুকে, স্বামী সান্নিধ্য বঞ্চিতা অনাদৃতা একটি পূর্ণ যৌবনা নারী ক্ষণিক নিরাপত্তার সন্ধানে এসে পড়েছিল কৃষাণুর বুকে। ওর দ্রুত স্পন্দিত নরম বুকের যে অনুরণন শুনেছিল কৃষাণু বুক পেতে, সেখানে শুধুই কি ছিল মৃত্যুভয়ের আরতি? আর কিছুর আভাস কি সে পায়নি? মৃত্যু বিভীষিকা দূরে চলে যাবার পরেও কয়েকটা মুহূর্ত দেরি হয়েছিল ইভার নিজের অবশ দেহটা আলিঙ্গন মুক্ত করে নিতে। সেই অবশতা কি শুধুই মৃত্যুভয়জনিত? সে বিলম্বের কি আর কোনো ভাষ্য হতে পারে না? ওর উষর জীবনের অযুত মুহূর্তের ভিতর থেকে সেই 8-10 সেকেন্ডকে চুরি করেনি ইভা? ওর জীবনের লক্ষ কোটি মুহূর্তের ওই 8-10টি সেকেন্ড কি শাশ্বত আসন পাতেনি ওর স্মৃতির জাদুঘরে? আরে নির্বোধ কৃষাণু তাকে আত্মসংবরণের সুযোগ মাত্র না দিয়েই হানল নতুন আঘাত। আপনার বাবাকে বলবেন তার প্রস্তাবে আমি রাজি আছি। মরমে মরে যায় বেচারি। বুঝতে পারে কেন সেই দিনের পর থেকে ওর সামনে এসে দাঁড়ায় না ইভা, কেন আজ তাকে চিনতে পারার কোনো প্রয়োজন বোধ করেনি। কৃষাণু যে তার সলজ্জ প্রেমকে পদদলিত করে ছুটে চলে এসেছিল আইভির মদিরা রক্তিম উষ্ণ প্রেমের সন্ধানে। আইভি! চোখ তুলতেই চোখাচোখি হয়ে যায় তার সঙ্গে। হয়তো চিন্তাধারার সঙ্গে সঙ্গে নানা অভিব্যক্তি ফুটে উঠেছিল ওর মুখে। একদৃষ্টে তাই লক্ষ্য করছিল আইভি। ও চোখ তুলে তাকাতেই আবার দৃষ্টি নত করে বইতে। কৃষাণু এদিকে ফিরে বসে। এভাবে নীরব যাত্রাটা বিসদৃশ্য, দৃষ্টিকটু, কিন্তু ওর একেবারেই ইচ্ছে করছে না এখন আইভির সঙ্গে কোনো বাক্যালাপ। ওর মনটা ভরে রেখেছে ইভা, দেহটা আটকা পড়েছে আইভির সান্নিধ্যে। আপন মনেই আত্মবিশ্লেষণ করে চলে কৃষাণু। একটা অদ্ভুত মানসিক রোগে সে ভুগছে কৈশোর। কোনো ডাক্তারের পরামর্শ নেবার মতো আর্থিক সঙ্গতি নেই, চেষ্টাও করেনি কখনো। এটা কি রোগ তা সে জানে না। ডাক্তারি শাস্ত্রে যদি এর নামকরণ না হয়ে থাকে, তবে কৃষাণু নিজেই তার নামকরণ করতে পারে ঐক্যমেনো করিয়া।
রোগ নির্ণয় অর্থাৎ ডায়াগনোসিস তো হলো, এখন জানতে হয় রোগের উৎপত্তির স্থল, কেন হলো এই রোগ আর কিভাবে সারবে। কৃষাণুর বিশ্বাস রোগের কারণটা হচ্ছে ওর জীবনে বিচিত্র পরিবেশ। শৈশব থেকেই নারী সাহায্য পায়নি সে, মাকে হারিয়েছে জ্ঞান হবার আগেই। বিমাতাকে পায়নি কোনো দিন, বিমাতার কন্যা ছিল না একটিও। মাসি, পিসি, দিদি, বৌদি কিছুই জোটেনি ওর বরাতে। পাড়ার প্রতিবেশীর কোনো অন্তঃপুরচারিকার সঙ্গেও যদি দৈবাৎ ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হতো, তাহলে এ দশা হয়তো হতো না। ওর বাবা ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারী। যেখানেই বদলি হয়েছেন সেখানেই ও দেখেছে আরণ্যক জীবনকে। শৈশব পার করে কৈশোরে পদার্পণ করল যখন, তখন বাবা বদলি হয়ে এসেছেন একটা আধা শহরের সাব অফিসে। তখন প্রতিবেশী ভদ্রলোকদের মেয়ে বউ গৃহিণীদের যে না দেখেছে তা নয়, কিন্তু তাদের সঙ্গে বোন, বৌদি, মাসিমার সম্পর্ক পাতাবার মতো মনটা গেছে জঙ্গলে হারিয়ে। সেই যুগ থেকেই নত হয়ে গেছে ওর দৃষ্টি। ঋষ্যশৃঙ্গ মুনির মতো নিষ্কলুষ হলে ভাবনা ছিল না, তার একটা গতি হতে পারত, কিন্তু অভিজ্ঞতা না থাকলেও অজ্ঞ ছিল না সে, তাই ঋষ্যশৃঙ্গের মতো চোখ তুলে তাকাতে পারত না। মিরান্দার মতো নির্জন দ্বীপে পিতার সান্নিধ্যে নরনারীর যৌনবোধের সম্বন্ধে অজ্ঞ থেকে বেড়ে ওঠেনি। শকুন্তলার মতন তপবনে ছায়া পড়েনি ওর জীবনে। কপালকুণ্ডলার মতো কাপালিক প্রভাবিত জীবন নয় ওর। ওরা সবাই সমাজ সংসার থেকে ঘটনাচক্রে দূরে সরে গিয়ে মানুষ হয়েছে। পূর্ণ যৌবনের মাঝখানে হঠাৎ আবিষ্কার করেছে জীবনের আদি সত্যকে। তারপর কাব্য উপন্যাসের ঘাত প্রতিঘাতে ভেসে গেছে তারা। কিন্তু কৃষাণু তো জীবন রহস্যের আদি সত্যকে মধ্য যৌবনের প্রথম জানছে না। আর সে তো ওদের মতো একটা লেখকের মন গড়া কিছু নয়, সে যে রক্তমাংসের মানুষ। মোট কথা, এতদিনে ও বুঝতে শিখেছে নারী ভীতিটা তার সকপল কল্পিত। একজন সাধারণ পুরুষ মানুষের যে জৈবিক বৃত্তি আছে, তারও তাই আছে। সেদিন গঙ্গাবক্ষে এক তারাচলা সন্ধ্যায় ও প্রথম বুঝতে শিখেছে এই সত্যটা। দ্রুতস্পন্দিত একটি বুকের টরিটক্কায় ও শুনেছে সেই গোপন বার্তা, বুক পেতে। হয়তো দৃষ্টিবিভ্রমটাও একটা সাময়িক রোগ, চিকিৎসাযোগ্য মানসিক বিকার মাত্র। সে হিস্টিরিয়া রোগিণীর মতো তার রোগ মুক্তির বিশল্য করণীয় হয়তো লুকিয়ে আছে লাইব্রেরির কোনো এক তাকে। কেউ যদি সে বিশেষ পৃষ্ঠাটি খুলে ধরে ওর চোখের সামনে, দেখিয়ে দেয় এই রোগের প্রকৃত উৎপত্তির স্থলের আদি উৎসমুখ, তাহলেই হয়তো রোগমুক্তি হবে ওর। কিন্তু ন্যাশনাল লাইব্রেরির গন্ধমাদনের কোন তাকের, কোন গ্রন্থের কোন পৃষ্ঠা লুকিয়ে আছে সেই বিশল্যকরণই কে তার সন্ধান এনে দেবে? হয়তো এবার বঙ্গবাসী পৃষ্ঠায় নয়, বঙ্গনারী দেহেই পাঠ করতে হবে সে সংবাদ। মনের নিরুদ্ধ কামনাই নাকি এ জাতীয় রোগের উৎপত্তির স্থল, অন্তত বড় বড় মনস্তত্ত্ববিদ তাই বলে থাকেন। কি সেই নিরুদ্ধ কামনা, কেমন করে তা চরিতার্থ হবে তা কৃষাণু জানে না। আন্দাজ করে হয়তো বিবাহই ওই রোগ মুক্তির একমাত্র রাজপথ, কিন্তু সাহস সঞ্চয় করে উঠতে পারে না। যদি তা না হয়, তাহলে সে ভুলের মাসুল যে দিতে হবে দুজনকেই। এখন কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না কাউকে, কিন্তু তখন ইভা ওর জীবনে প্রথম নারী। ইভা তাকে ভালোবাসে। সে, হ্যাঁ, এতক্ষণে স্বীকার করতে বাধ্য হয় কৃষাণু, সেও ইভাকে ভালোবাসে। মনটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজের মনকে সে চিনতে পারেনি এতদিন। মনের গোপন লোকে তিল তিল করে গড়ে উঠেছিল ওর প্রেমের তাজমহল। না হলে সেদিন কিছুতেই জিজ্ঞাসা করতে পারত না ইভাকে। চেঁচিয়ে চেঁচিয়ে কথা না বলে যদি চুপি চুপি কথা বলে, তখন কি বলবে সে, তুমি না আপনি? আর এই প্রশ্নের জবাব দিতে বেঁধে যেত না ইভার। না হলে সেই চরমতম মুহূর্তে কিছুতেই সে বলতে পারত না, ভয় কি ইভা, আমি তো আছি। কৃষাণুর উপেক্ষিত যৌবনের ইতিকথায় তার অজান্তেই এনেছে ইভা প্রথম প্রেমের স্পর্শ। ওর প্রাণপদ্মের পাপড়ির দল মেলেছে সূর্যোদয়ের প্রথম আলোক স্পর্শের ছোঁয়ায়। শুধু কি তাই? কে বলতে পারে, হয়তো ওই স্বামীর তক্তা মেয়েটির অনাদৃতা যৌবনের পূর্বাকাশে সেও প্রথম উদয়ভানু। সুকান্তর সঙ্গে হয়তো তার মিলনই হয়নি কখনো, কে জানে।
তবু হ্যাঁ, ইভা অন্নপূর্বা। আজও সে লুকিয়ে লুকিয়ে পুডিং তৈরি করে। ইভা আইভি নয়, সে তার নিষ্ঠাবান মাতামহী দৌহিত্রী, তার একনিষ্ঠ মায়ের কন্যা সে। তাই বিন্দুমাত্র পদস্খলন সে নিজেই সহ্য করবে না। তাই আজও সে সবরের প্রতীক্ষায় দিন গুনছে, যদি ফিরে আসে সুকান্ত। শ্রীরামপুরের বনেদি জমিদার বাড়ি সেই লাজনম্র বধূটিকে ঠিকই বলেছে ইভা, শুধু দূর থেকেই ভালোবাসা যায়। কৃষাণুর নিরুদ্ধ কামনা সিন্ধু মন্থনে যে হলাহল উঠে আসবে, তার প্রতিষেধক অমৃতের ঝাড়ি হাতে ইভা কখনো উঠে আসতে পারবে না। ওর রোগ মুক্তির বিশল্যকরণী আর চেয়েই এনে দিক ওকে, সে ইভা নয়। ইভা অন্তত পারবে না, পারা সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, পারা উচিত নয়। গাড়ির গতি স্লথ হয়ে আসে। বর্ধমান, অর্থাৎ প্রায় 2 ঘন্টা কেটে গেছে। গাড়ি এসে প্রবেশ করে সীতাভোগ মিহিদানার ছায়াতলে। কৃষাণু মুখ বাড়িয়ে একটা চাওয়ালাকে ডাকে। বেলা 11টা, কিন্তু চায়ের নাকি কোনো সময় নেই, অর্থাৎ সব সময়ই চায়ের সময়। 2 ভাঁড় চা কেনে। ওর কার্যাবলী আইভি লক্ষ্য করছে ঠিকই পত্রিকা পড়তে পড়তে। চা খাবেন তো? আসুন। চায়ের ভাঁড়টা বাড়িয়ে দেয় কৃষাণু। আমায় বলছেন? অবাক হওয়ার ভান করে আইভি। কৃষাণু হেসে বলে, ঘরে যখন তৃতীয় ব্যক্তি নেই, তখন আপনাকে ছাড়া আর কাকে বলবো? আইভি তেমনি অবাক দৃষ্টি মেলে বলে, বলেন কি? গত 2 ঘন্টা ধরেই তো ঘরে তৃতীয় ব্যক্তি নেই। এতক্ষণ ধরে সব কথা আমাকেই বলছিলেন নাকি? কি কাণ্ড! আমি তো মন দিয়ে এতক্ষণ একটা কথাও শুনিনি। এবার অবাক হওয়া পালা কৃষাণুর। গত 2 ঘন্টা ধরে আমি কথা বলেছি? বলেন কি? বিড়বিড় করে কত কিছু তো বলেই চলেছেন। কখনো ধমক দিচ্ছেন, কখনো হাসছেন, কখনো ছোট ছেলেরা যেমন দেয়ালা দেখে চমকে চমকে ওঠে, তেমনি চমকে উঠছেন। কৃষাণু লজ্জা পায়, বলে, আপনি এতক্ষণ তাহলে কিছু বলেননি কেন? নির্জন ঘরে কোনো অনাত্মীয় মহিলার সঙ্গে বাক্যালাপ আপনি হয়তো পছন্দ করবেন না, তাই। বুঝতে অসুবিধা হয় না, ওর দুর্বলতার কথা কিছুটা জেনেছি আইভি, সম্ভবত তার দিদির কাছ থেকে। কতটা বলেছে ইভা? ইভাই বলেছ তো, নাকি আইভি আন্দাজে একটা ঢিল ছুটছে ওর লাজুক প্রকৃতিকে ব্যঙ্গ করে, তাই নিঃসংশয় হবার জন্য বলে? আমার সম্বন্ধে এমন ধারণা হলো কেন আপনার? আপনার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসা কোনো এক হতভাগিনীর কাছে শুনেছিলাম মনে হচ্ছে। তো তিনি কি একথা বলেননি যে তার বন্ধুত্ব আমি স্বীকার করে নিয়েছি? এবার আর অভিনয় নয়, সত্যি অবাক হয়ে আইভি বলে, কই না তো। হেসে কৃষাণু বলে, ভাগ্যে আপনি জজ সাহেব হননি। যেভাবে এক পক্ষে সওয়াল শুনে রায় দেওয়ার অভ্যাস আপনার, তাতে সব মামলাই ফেঁসে যেত। নিন, ধরুন। আইভি হাত বাড়িয়ে চায়ের ভাঁড়টা নেয়। একটা নয়, দুটোই। জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। বলে, কি বলে এই অখাদ্য পাচনগুলো খেতে চাইছেন বলুন তো, আর আমাকেও খাওয়াতে চাইছেন? নিজে এসে উঠে যায় দরজার কাছে। রেলওয়ে কেটারিংয়ের একজন তকমাটা বয়কে ডেকে 1 পট চা আর 2টো টোস্ট অর্ডার করে। একটু পরেই ঝকঝকে প্লেটে করে চা খাবার দিয়ে যায় বেয়ারা। বোলপুরে নিয়ে যাবে এসে। তখন লাঞ্চ সার্ভ করবার অগ্রিম অর্ডারও লিখে নিল। নিপুণ হাতে টোস্টের উপর মাখন লাগাতে লাগাতে চটুল ভঙ্গি করে আইভি বলে, বেশ, আপনার তরফে সওয়ালটাও শুনি। কৃষাণু কোনো কথা বলে না। এই সামান্য ঘটনাটায় সে যেন বেশ বড় রকম একটা ধাক্কা খেয়েছে। খোলা মন নিয়ে সে এসেছিল আইভির সঙ্গে আলাপ করতে, বন্ধুত্ব করতে, কিন্তু সে মন ওর ভেঙে গেল এই ছোট্ট ঘটনাটায়। ওর মনে হলো এই মেয়েটি কোনো দিন এসে দাঁড়াতে পারবে না ওর পাশে। জোর করে ওদের মেলানো যাবে না। সে মিলের মধ্যে লেগে থাকবে নিত্য অশান্তি। ওরা ভিন্ন ধাতুতে গড়া, দেখতে একরকম হলে কি হবে? পোড়া মাটির ভাঁড় আর চিনে মাটির কাপ যেন। আগুনের তাপে পোড় খাওয়া মাটির ভাঁড়কে রাখা যায় না ফুলকাটা শৌখিন চিনে মাটির কাপের পাশে। কি হলো, আপনি কোনো জবাব দিলেন না যে?
কিসের? কিসের? কি জবাব দেব? না, ওই কেউ বন্ধুত্ব করতে এলে আপনি মুখ ফিরিয়ে থাকেন কি না? মুখ ফিরিয়ে থাকবো কেন? ফিরিয়ে না থাকুন, গোমরা তো করে থাকেন। সেটা আমার দোষ নয়, সেটা আমার সৃষ্টিকর্তার দোষ। তার মানে আপনার এই গম্ভীর মুখ সত্ত্বেও আমাকে ধরে নিতে হবে যে ইচ্ছে হলে আপনার সঙ্গে এই দীর্ঘ যাত্রায় দুই একটা কথা বলতেই পারি আমি। সারাক্ষণ আমার মুখ বুজে না থাকলেও চলবে। নিশ্চয়ই, আপনাকে সঙ্গ দেবার জন্যই তো আপনার বাবা আমাকে পাঠিয়েছেন। লেট অ্যালোন মাই ফাদার। হঠাৎ ধমকে ওঠে আইভি, যেন কৃষাণু এইমাত্র ওর বাপ তুলে গাল দিয়েছে একটা। চমকে ওঠে কৃষাণু। সেটা লক্ষ্য করে মেয়েটি। নিজের এই হঠাৎ রুক্ষস্বরে যেন লজ্জিত হয়ে নরম সুরে বলে, বলছিলাম বাবার হুকুমে এসকর্ট করা যায়, সঙ্গদান করা যায় না, যদি না নিজের কোনো তাগিদ থাকে। বুঝলেন মশাই? এই মেয়েও যে লজ্জা পেতে জানে এটা বোধ করি জানা ছিল না। কৃষাণু তাই উপভোগ করে ওর লজ্জা পাওয়ার অভিব্যক্তিটা। হেসে বলে, নিজের তাগিদ আছে কি না তা তো পরখই করলেন না, তখন থেকে তো শুধু ধমকই দিচ্ছেন। আইভি হাসলে, কাপে লিকার ঢালতে ঢালতে বলে, পরখ করে অবশ্য দেখতেই পারি, কিন্তু আমি বাবা ইভা নই, তাই কারোর সঙ্গে বন্ধুত্ব করতে এলে তাকে আমি আপনি আগে করতে পারি না। বেশ তো, না হয় তুমিই বলবেন। তাই কি পারি, যতক্ষণ না অপর পক্ষ নেমে আসছে আমার সমতলে? বলে আইভি ধুমায়িত চায়ের কাপটা ওর দিকে বাড়িয়ে দিলে। চায়ে একটা চুমুক দিয়ে কৃষাণু বলে, বেশ, তুমিই বলছি, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমেই তোমাকে একটা কটু কথা বলতে হচ্ছে। চা তুমি ভালো করতে জানো না, চায়ে চিনি কম হয়েছে। আইভি ছেলে মানুষের মতো ঠোঁট উল্টে বলে, দুর্ভাগ্য শুধু তোমার নয় কৃষাণু, আমারও। তাই আমাকেও একটা কটু কথা দিয়ে শুরু করতে হচ্ছে এই তুমি পর্যায়ের আলাপ। চা তুমি খেতে শেখোনি। চা খোরদের দায়িত্ব শুধু চুমুক দেওয়াতেই নয়, নিজ রুচি অনুযায়ী চিনি মিশিয়ে নেওয়াতেও। তোমার কাপে চিনি কম নয়, দেওয়াই হয়নি। থ্যাংক ইউ, কৃষাণু বলে সুগার পটটা টেনে নিতে নিতে। থ্যাংক ইউ নয়, থ্যাংক ইউ নয়, থ্যাঙ্কস। একাধিক ধন্যবাদ আমার প্রাপ্য। প্রথমত চা করে দিলাম, দ্বিতীয়ত চা খাওয়ার আধুনিক এটিকেট শেখালাম। ক্রমশ বেশ স্বাভাবিক হয়ে ওঠে ওদের বন্ধুত্ব। কৃষাণু লক্ষ্য করে সে কোনো জড়তা বোধ করছে না। হাসি ঠাট্টা মশকরায় বেশ তাল দিয়ে যাচ্ছে। পায়ে পাতা থেকে ওঠা সেই শিরশিরানিটার কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। অসুখটাও সেরে গেছে নাকি? ধুয়ে গেছে গঙ্গার জোয়ারে? শিয়ালদা স্টেশনে এ ঘরের নির্জনতাকে ও ঠিক বরদাস্ত করতে পারেনি। মনে হয়েছিল কামরাটায় আরও দু একজন যাত্রী থাকলে যেন ভালো হতো। তখন কণ্টকিত হয়ে উঠেছিল মনে মনে। আশা করেছিল অন্তত বর্ধমানে নিশ্চয়ই কেউ উঠবে ওদের কামরায়। এখন সে এতটা সহজ হয়ে উঠেছে যে বর্ধমান স্টেশন ছেড়ে কখন আবার দুটি যাত্রীকে নিয়ে রওনা হয়েছে ট্রেনের সাথে এ কামরাটা তা খেয়ালই হয়নি। কথা প্রসঙ্গে কৃষাণু বলে, তোমাকে একটা অভিনন্দন জানানো হয়নি। অভিনন্দন? অভিনন্দন কিসের? ওই ইলুর কাছে কানপুরে ইন্টারভিউটার বিবরণ শুনলাম, তখনই মনে হয়েছিল তোমাকে একটা অভিনন্দন জানানো উচিত। ছেলে মেয়ের এই বিবাহ জিনিসটাকে এইসব প্রাচীনপন্থী বৃদ্ধরা। বাধা দিয়ে আইভি বলে, বিবাহ ব্যাপারে তুমি বুঝি নব্যপন্থী? একেবারে। এই বিষয়ে তোমার সঙ্গে আমার মতের সম্পূর্ণ মিল আছে। না, নেই, একেবারেই নেই। আমি বাজি রাখতে পারি। কৃষাণু বলে, না বাবা, বাজি রেখো না, খামোখা হেরে যাবে। যাব না, আমি জানি তোমার কি মত। জানো? তা বেশ, বলো। তোমার মতে বাপ মা ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে নাক গলাতে আসবে না, তারা পছন্দ মতো নিজেরাই মনের মানুষ বেছে নেবে, তাই নয়? ঠিক তাই। আচ্ছা, তোমারও কি তাই মত নয়? না, নয়, এটা আমার মত নয়। তাহলে তোমার মতটা কি?
আমার মতে ম্যারেজ ইটসেলফ ইজ আ ভালগার ট্যাবু, ওটা একটা কুসংস্কার। নব্যপন্থী কৃষ্ণাণু রায়ের দ্বিতীয় প্রশ্ন করবার অবস্থা নেই। আভি মাথা ঝাঁকিয়ে বলতে থাকে, আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে বিয়ে জিনিসটাকে আমি আইন করে উঠিয়ে দিতাম, নতুন ছাঁচে সমাজটাকে ঢালতাম। কৃষ্ণাণু এতক্ষণে সামলে নিয়েছে নিজেকে, বলে, তো সেই নতুন ছাঁচে ঢালা সমাজের একটু আভাস যদি দিতে। আচ্ছা, তুমি সমাজতন্ত্রবাদে বিশ্বাস করো, কমিউনিজমে? ইকোনমিক্সের সেরা ছাত্রটি সংক্ষেপে শুধু বলল, করি। তুমি বিশ্বাস করো ক্ষেত খামার কলকারখানা সব কিছুর উন্নতি ব্যাহত হয়ে আছে পুঁজিবাদীদের জন্য, ব্যক্তিগত মালিকানার ব্যবস্থা চালু থাকার জন্য? কৃষ্ণ স্টেটমেন্টটা সংশোধন করে দেয়, আমি মনে করি পুঁজিবাদ এসব অগ্রগতির অন্যতম প্রধান বাধা। তাহলে আমার থিওরিটা এখন মন দিয়ে বোঝবার চেষ্টা করো। আইভি বলতে থাকে তার উর্বর মস্তিষ্কের নয়া আবিষ্কারের থিসিস। সে সমাজতন্ত্রবাদের একজন গোড়া সমর্থক। কমিউনিজম আমাদের ব্যক্তিগত মালিকানার অভিশাপ থেকে মুক্তি দিয়েছে, ধর্মের আফিং খাওয়া নেশার হাত থেকে মুক্ত করেছে সমাজকে। কিন্তু তাতেই তো আমরা সন্তুষ্ট নই। ব্যক্তিগত ক্ষেত খামার কলকারখানা যদি যৌথ হতে পারে, তবে যৌথ সংসারই বা হবে না কেন? কোনো একটি বিশেষ নারীর উপর কোনো একটি পুরুষের ব্যক্তিগত মালিকানা স্বীকার করে নেওয়া হবে কেন? ক্ষেত খামার শস্য দেয়, কলকারখানা দেয় ফিনিশড প্রোডাক্টস, সবাই তা ভাগ করে নেয় যৌথ কারবারে। নারীও তো একটি মেশিন, মানব শিশু প্রজননের যন্ত্র। তার উপর সমাজের যৌথ দাবি থাকার ব্যবস্থা কেন হবে না? বাধা দিয়ে কৃষ্ণাণু বলে, তা কেমন করে হবে? স্বামী স্ত্রী সম্পর্ক যদি সুনির্দিষ্ট না থাকে, তাহলে ভবিষ্যৎ যুগের মানুষ পিতৃ পরিচয় দেবে কেমন করে? আভি অম্লান বদনে বলে, দেবে না? পিতৃ পরিচয় কথাটা তো একটা ট্যাবু, গোত্রের মতো, জাতির মতো, কালার ক্রিডের মতো। তখন কেউ বলবে না আমি অমুক লোকের ছেলে, বলবে আমি অমুক গাঁয়ের ছেলে। তো শৈশবে কে তাকে পালন করবে? বাপেরই যদি ঠিক না থাকে, তবে বাপের দায়িত্বরও তো ঠিক থাকবে না। দায়িত্ব স্টেটের। প্রাথমিক দায়িত্ব যে যৌথ পরিবারের সন্তান, সেই কোঅপারেটিভ সোসাইটির। মাতৃসদন থেকে শিশুরা যাবে নার্সারিতে, সেখান থেকে যাবে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ক্রমে কর্মক্ষেত্রে। পিতৃ পরিচয় কপালে এঁটে যাবে না। এখনও একদল অনাথ আশ্রমের ছেলেরা এমনি করেই মানুষ হয়ে ওঠে, তাদের পিতৃ পরিচয় থাকে না। পৃথিবীর অনেক শ্রেষ্ঠ মনীষীর পিতৃ পরিচয় নেই, তাতে তো তাদের বড় হতে বাঁধেনি। বাধা হয় বিয়ে করতে, কারণ আর পাঁচজন তাদের মতো পিতৃ পরিচয়হীন নয় বলে। কৃষ্ণ ধমক দিয়ে বলে, ধ্যাত, তোমার এই থিওরিটাই ভালগার। তোমার তাই মনে হচ্ছে কারণ তুমি একটা সেট আইডিয়া নিয়ে থিওরিটা বিচার করছো। সংস্কারমুক্ত বিচার শক্তি নেই তোমার। একটা পূর্ব সংস্কারের ইয়ার্ডস্টিকে মাপতে চাইছো আমার থিসিসকে। সেই মাপকাঠিটাই তোমার বাঁকা, সেটা কিন্তু আমার থিওরি দোষ নয়। উত্তেজিতভাবে কৃষ্ণাণু বলে, তুমি বলছো কি হাজার হাজার বছরের এই সমাজ ব্যবস্থা, দেশ কাল ভৌগোলিক ব্যবধান অতিক্রম করে মেনে নেওয়া সর্বজন স্বীকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি এক তুড়িতে উড়িয়ে দিতে চাও? আইভি বলে, উত্তেজিত হলে বিচার করা যায় না, যুক্তি দিয়ে তর্ক করো, প্রমাণ করো আমার যুক্তিতে গলদ আছে। প্রথমত, হাজার হাজার বছর কোনো নিয়ম চললেই প্রমাণ হয় না সেটা সুনিয়ম। নিকোবরে, আফ্রিকায় আর প্রশান্ত মহাসাগরে কোনো কোনো দ্বীপপুঞ্জে ক্যানিভোলেরা মানুষ খায়। ওদের সমাজ ব্যবস্থা হাজার হাজার বছরের পুরনো, আর্য সভ্যতার চেয়েও প্রাচীন তাদের ব্যবস্থা। দ্বিতীয়ত, পেট্রিয়ার্কাল ফ্যামিলির এ ব্যবস্থা খুব প্রাচীন কিছু নয়, বড় জোর 10 কি 15,000 বছরের পুরাতন। তার আগে লাখখানেক বছর পিতৃ পরিচয় বলে কোনো কিছু ছিল না মানুষের ইতিহাসে। তখন তো স্বামী স্ত্রী বলেও কিছু ছিল না, ছিল শুধু নারী আর পুরুষ। সুতরাং সময়ের দীর্ঘতায় যদি একটি ব্যবস্থা ভালো মন্দের মাপকাঠি হয় তোমার মতে,
তাহলে আমার মতে ভালো বলে প্রমাণিত হচ্ছে নাকি? তা তুমি কি সেই অসভ্য যুগে ফিরে যেতে বলছো মনুষ্য সমাজকে? না, না, অসভ্য কথাটা আমার আপত্তি আছে। আমি বলছি প্রাচীন যুগের সেই সমাজ ব্যবস্থাটাই আমাদের পক্ষে মেনে নেওয়া উচিত। আচ্ছা, তা অসভ্য কথাটায় তোমার আপত্তি কিসের? তুমিই বলো, সভ্যতার সংজ্ঞা কি তোমার মতে? কৃষাণু রাগ করে বলে, সভ্যতা শব্দটা এমন কিছু আপেক্ষিক নয় যে তুমি আর আমি তার ভিন্ন অর্থ করব। সভ্যতার সংজ্ঞা একটাই। আইভি অনেক কিছু জানে না, রাঁধতে জানে না, সেলাই করতে জানে না, মশারি টাঙাতে জানে না, কিন্তু অন্তত একটা জিনিসে সুচারুরূপে সম্পন্ন করতে জানে, তর্ক করা। এমন আটঘাট বেঁধে স্থির মস্তিষ্কে তর্ক করে যে ওদের শিক্ষায়তনে বড় একটাকেও ওর সঙ্গে তর্ক করতে তেড়ে যায় না। আইভি একটু হেসে বলে, তবু তর্কশাস্ত্র বলে বিচার্য বিষয়ে ব্যবহৃত শব্দগুলির সংজ্ঞা আগে নির্দিষ্ট করে নেওয়া উচিত। সভ্যতার সংজ্ঞা হিসেবে আমি যদি শচীশের জ্যাঠামশাই জগমোহনবাবুর দেওয়া ডেফিনিশনটা ব্যবহার করি, তুমি আপত্তি করবে? জগমোহনবাবু? জগমোহনবাবুকে? তার ডেফিনিশনটাই বা কি? সভ্যতা হচ্ছে প্রচুরতর লোকে প্রভূততম সুখ সাধনের সুব্যবস্থা। মেনে নিলাম। বেশ, তাহলে গান পাউডার, ডিনামাইট, অ্যাটমিক এনার্জির আবিষ্কারকে তুমি কি বলবে? সভ্যতার অগ্রগতি? একটু ভেবে নিয়ে কৃষাণু অবশ্য সাবধানে বলে, না, ওটা নিরবিচ্ছিন্ন অগ্রগতি নয়। আর ক্যামেরা, টেলিভিশন, রেডিওর আবিষ্কারকে? নিঃসংশয়ে এটাকে সভ্যতার অগ্রগতি বলবো। কেন, তুমি বলো না? না। না, কেন নয়? রেডিও আবিষ্কৃত হওয়াতে তো কত সহস্র লোকের সুবিধা হয়েছে। যেসব কথা, যেসব গান, যেসব বক্তৃতা, রানিং কমেন্টারি তারা কিছুতেই শুনতে পেত না, সেগুলো শুনতে পাচ্ছে। এটা কি সভ্যতার অগ্রগতি নয়? সভ্যতার পূর্ব স্বীকৃত সংজ্ঞা হিসেবে নিশ্চয়ই নয়। কেন নয়? আমি যদি বলি ভারতবর্ষের 12 আনা লোক জানে না রেডিও কি বস্তু, শতকরা 24 জন জানে রেডিও কি, আর শতকরা একজনের রেডিও আছে, তাহলে কি খুব বেহিসেবি কথা বলা হয়? কি জানি, আমার কোনো ধারণা নেই। ধারণা না থাকলেও আমি বোধহয় খুব কিছু ভুল বলিনি। তাহলেই দেখো, রেডিওর আবিষ্কার শতকরা একজনকে দিয়েছে আনন্দ, আর 24 জনকে দিয়েছে রেডিও না থাকার দুঃখ। বাকি 12 আনা লোকের অবশ্য এই আবিষ্কারে কোনো লাভ ক্ষতি হয়নি। রেডিও যন্ত্র যদি আবিষ্কার না হতো, তাহলে বস্তুত এই 24 জনের কোনো দুঃখ থাকতো না। শতকরা ওই একজনেরও কোনো ক্ষতি হতো না, কারণ তাদের কোনো ক্ষেত থাকতো না। চাঁদে যেতে পারছি না বলে আজ তোমার আমার মনে তো তেমন কোনো ক্ষোধ নেই। আজ থেকে 100 বছর পরে হয়তো অনেকেই সে দুঃখ পাবে, কারণ সে যখন দেখবে তার প্রতিবেশীকে চন্দ্রমুখী রকেটে রওনা হতে। কৃষ্ণ বিরক্ত হয়ে বলে, তুমি তো শুধু তর্কের ঝোঁকে তর্ক করছো। মোটেই না, একেবারেই নয়। একটু তলিয়ে দেখলেই বুঝবে আমার একটা কথাও অযৌক্তিক নয়। তুমি যাকে সভ্যতা বলছো, তা প্রচুরতর লোককে এনে দিয়েছে শুধু প্রভূততর অভাববোধ। জটিল করে তুলেছে জীবনকে, মানুষে মানুষে ভেদাভেদটা শুধু বাড়িয়ে তুলেছে। মিল মালিক আর মিল শ্রমিকের জীবনযাত্রায় যে প্রভেদ, সেটা ছিল নিওলিথিক যুগের যে কোনো দুটি মানুষের জীবনযাত্রায় অচিন্তনীয়। তোমার সভ্যতা মিলিয়ে এনে একজনকে করেছে মিলিয়নেয়ার, প্রচুর স্বাচ্ছন্দ্য দিয়েছে সেই সৌভাগ্যবানকে, বিনিময়ে 9,99,999 জনকে পীড়িত করেছে অসংখ্য অভাববোধের যন্ত্রণায়। তুমি যাকে অসভ্য যুগ বলছো, মানে আমি যাকে প্রাচীন যুগ বলছি, সেই যুগে অধিকাংশ মানুষের কিন্তু এ দুঃখ ছিল না। কিন্তু আমাদের তর্কের বিষয় ছিল বিবাহ প্রথাটা বহুল ও দীর্ঘকাল প্রচলিত একটা কুসংস্কার কিনা। এ তর্কের কচকচি আর ভালো লাগছিল না কৃষাণুর। সে হেসে বললে, নিশ্চয়ই কুসংস্কার। মেয়েদের সতীত্ব জিনিসটাও একটা কুসংস্কার তাহলে।
আইভি কিন্তু হাসে না, জোর দিয়ে বলে, নয় কি? সতীত্বের সংজ্ঞা জিজ্ঞাসা করলে তুমি চটে যাবে, কিন্তু ভেবে দেখো কথাটার কোনো মানে হয়? চুমু খেলে বাংলা সিনেমার সতীত্বহানি হয়, কিন্তু ইংরেজি সিনেমার হয় না। আয়নার ভিতর দিয়ে মুখ দেখালেও হানি হয় পদ্মিনীর, 25 বার ডিভোর্স করলেও কোনো হলিউড স্টারের হয় না। তো সতীত্ব কি একটা ট্যাবু নয়? এবার বিরক্তির শিকারই করে বসে কৃষাণু। এই আলোচনা আমার আর ভালো লাগছে না আইভি। তার কারণ তোমার দীর্ঘদিনের সংস্কারে আঘাত লাগছে। আরও কারণ হচ্ছে যুক্তি দিয়ে তুমি আমার মতকে খণ্ডন করতে পারছো না কৃষাণু। কৃষাণু রাগ করে বলে, সেজন্যে নয়, আমার খারাপ লাগছে এই জন্যে যে যে কথা তুমি মানো না শুধু তর্কের খাতিরে তাই বলে চলেছ বলে। আমি মানি না? আমি মানি না কেমন করে জানলে? তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তোমার গায়ে হাত দেয়, তাহলে তুমি সেটাকে দুর্ভাগ্য বলে মনে করবে না? নিশ্চয়ই করব, তবে ইচ্ছার বিরুদ্ধে না হলে করব না। খানিকক্ষণ চুপ করে থেকে কৃষাণু বলে, প্রচলিত বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে তোমার এ জেহাদের কারণটা কি? ব্যক্তিগত মালিকানা আমি পছন্দ করি না, একেবারেই করি না। রামবাবুর স্ত্রী শ্যামবাবুকে ভালোবাসেন, তবু তিনি শ্যামবাবুর ঘরে শুতে যেতে পারেন না। কেন? না, স্ত্রীর উপর রামবাবুর মনোপলি কারবার। কেন? সেক্ষেত্রে রামবাবুর স্ত্রী তো বিবাহ বিচ্ছেদের মামলা আনতে পারেন। না, পারেন না, কারণ ক্যাপিটালিস্ট রামবাবু আইন বাঁচিয়ে এক চিঠিয়ে ব্যবসা করছেন। স্ত্রীকে ধরে মারেন কিনা তার সাক্ষী নেই, না খাইয়ে রাখেন কিনা তার প্রমাণ নেই। অন্য স্ত্রীলোকের ঘরে যেদিন রাত্রিবাস করেন, সেদিন রাত্রে বাড়িতে থাকা সাজানো অ্যালিবাই রেখে যান, ফলে বিবাহ বিচ্ছেদও সম্ভব নয়। দ্বিতীয়ত, আদালত বিবাহ বিচ্ছেদ মেনে নিলেও সমাজ এখনো মেনে নেয়নি। তৃতীয়ত, এটাই আসল, হয়তো রামবাবুর স্ত্রী সত্যই চিরদিনের জন্য ঠাঁই বদল করতে চান না। হয়তো রামবাবু বড়লোক, শ্যামবাবু ভবঘুরে আর্টিস্ট। বুঝলাম। মিসেস রাম গাছেরও খেতে চান, তলারও কুড়োতে চান। ঠিক তাই, আমার ইউটোপিয়ান সমাজ ব্যবস্থায় সেটা সম্ভব। কৃষাণু জোর দিয়ে বলে, শুধু সম্ভব হলেই তো চলবে না, দেখতে হবে সেটা বাঞ্ছনীয় কিনা। রামবাবুর ব্যভিচারিণী স্ত্রীর এ কদর্য বাসনায় ইন্ধন যোগানো আদৌ উচিত কিনা সেটাও তো ভেবে দেখতে হবে। ব্যভিচারিণী আর কদর্য বিশেষণ দুটো তুমি তোমার অন্ধ সংস্কারের জন্য ব্যবহার করেছো কৃষাণু। সংস্কার মুক্ত হলে দেখতে এটা খুবই স্বাভাবিক একটা জৈব প্রেরণা, খিদে পাওয়া, তেষ্টা পাওয়া অথবা ঘুম পাওয়ার মতো। তা রামবাবুর স্ত্রীকে এক্ষেত্রে খাওয়াবে কে, ভরণ পোষণই বা করবে কে? যখন যার কাছে থাকবে তখন সেই করবে, কেউ না থাকলে স্টেট করবে, বিনিময়ে মেয়েটি তার শ্রম দান করবে। এ মাসে রাম, ও মাসে শ্যাম, পরের বছর হয়তো যদুবাবু সংসার যাত্রা নির্বাহ করবে। লোকে যেমন বাটলার রাখে, সেক্রেটারি রাখে, তেমনই স্ত্রীর সঙ্গে একটা কন্ট্রাক্ট করবে। কৃষাণু গায়ের মধ্যে কেমন যেন ঘিন ঘিন করে ওঠে, বলে, এই আলোচনা বন্ধ করো বাপু, আমার আর সহ্য হচ্ছে না। সে কথা তুমি আগেও একবার বলেছ, হয়তো জেনারেলাইজ করতে তোমার সংস্কারে বাজছে। স্পেসিফিক হলেও এটিকেই কাব্য বলে মনে হতো। আমার একটা বান্ধবীর কথা বলি, স্বামী তাকে নেয় না, ওদের মতের মিল হয়নি, আলাদা থাকে। বিবাহ বিচ্ছেদ হয়ে উঠছে না নানা কারণে। আমি জানি এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল হয়ে আছে তার মন। তার উপেক্ষিত অনাদৃত যৌবন বিদায় নিচ্ছে তিলে তিলে। এমন সময় সে হঠাৎ একটি ছেলেকে ভালোবাসল, অথচ মুখ ফুটে সে কথা স্বীকার করতে পারল না। তুমি কি চাও গুমড়ে গুমড়ে কেঁদে মরুক সে সারাটা জীবন? সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে কৃষাণুর। কার কথা বলছে আইভি? কি বলতে চায় সে? ভাগ্যক্রমে ট্রেনটা বোলপুরে এসে পৌঁছনেতে ছেদ পড়ল এ প্রসঙ্গে। বয় এসে প্লেটগুলো নিয়ে যায়। লাঞ্চ আসে পরিবর্তে। স্টেনলেস স্টিলের ছোটো ছোটো বাটিতে থালা দুটো সাজানো। গদির ওপর খবরের কাগজ বিছিয়ে ওরা আহারে বসল।
সৌভাগ্যই বলতে হবে কৃষাণুর। ট্রেনে এলেন নতুন একজন যাত্রী, একজন বিদেশি মহিলা, সম্ভবত ইউরোপীয়, আমেরিকানও হতে পারেন, নিঃসন্দেহে ট্যুরিস্ট। এখান থেকে যখন উঠছেন তখন নিশ্চয়ই শান্তিনিকেতন দেখতে এসেছিলেন। মালপত্র বাঙ্কে গুছিয়ে দিয়ে পয়সা নিয়ে কুলিটা চলে গেল। মহিলা বৃদ্ধা, ঈষৎ স্থূলকায়া। ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বসলেন বেঞ্চের এক প্রান্তে। কৃষাণু ইংরেজিতে প্রশ্ন করে, শান্তিনিকেতন কেমন দেখলেন? ভদ্রমহিলা একগাল হেসে বলেন, ইয়েস। কৃষাণু হকচকিয়ে যায়। ভদ্রমহিলা কানে খাটো নাকি? তাই এবার একটু উচ্চতর কণ্ঠে প্রশ্ন করে, গোয়িং ফার? এবারও একগাল হেসে উনি বলেন, ভেরি নাইস। কৃষাণুর কণ্ঠরোধ হলে কি হবে, খিলখিলিয়ে হেসে উঠেছে এবার আইভি। বিদেশিনীও অপ্রস্তুতের এক শেষ। তাড়াতাড়ি কুণ্ঠিত হয়ে বলেন, নো ইংলিশ। কৃষাণু মনে মনে বলে, সে কথা এখন বলা বাহুল্য। আইভি কিন্তু হাল ছাড়ে না, ফরাসি ভাষায় প্রশ্ন করে, ফ্রেঞ্চ জানেন? বুড়ি মেম একেবারে লাফিয়ে ওঠে, জড়িয়ে ধরে আইভিকে। বেচারি 1 মাস যাবৎ মন খুলে কথা বলতে পারেনি সেই দিল্লি কনসুলেট অফিস ছাড়ার পর থেকে। আইভিকে একেবারে গ্রাস করল বুড়ি মেম। আইভিও ফরাসি বলার লোক পায় না। কথিত ভাষাটা অভ্যাস নেই ওর, উচ্চারণ এবং ব্যাকরণও নির্ভুল নয়, কিন্তু তাতে কোনো অসুবিধা হচ্ছিল না আলাপে। অনর্গল দুজনে বকতে থাকে। বুড়ি মেমি কথা বলে বেশি। কৃষাণু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। আরও খুশি হলো বাঙ্কের উপর রাখা মিমির ট্রাঙ্কের দিকে নজর পড়ায়। লেবেল আটা আছে, মিম দার্জিলিংয়ের যাত্রী। অর্থাৎ আজ রাত্রির এই নিরালা কামরায় একটি অতি আধুনিকা তরুণীর সঙ্গে সতীত্বের সংজ্ঞা নিয়ে আর তাকে তর্ক করতে হবে না। ওর কণ্টকিত মন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। আরও কয়েক ঘন্টা নির্বিঘ্নে কেটে গেল। 3 পাহাড় স্টেশনটা পার হওয়ার সময় সে একবার আইভির দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করল অদূরবর্তী পাহাড়ের 3টি চূড়ার দিকে। কিন্তু ওরা তখন ফরাসি সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মিল খুঁজতে ব্যস্ত। হঠাৎ এক সময় আইভি বলে, কৃষাণু, তোমার স্কেচবুকটা এনেছো তো দেখি? কৃষাণু অবাক হয়ে বলে, স্কেচবুক? তুমি কি করে জানলে সে কথা? আরে বাজে কথা বলো না, স্কেচবুকটা বার করো তো দেখি। এ ভদ্রমহিলার নাম মাদাম শার্লোট রচেস্টার, একটা ফ্রেঞ্চ জার্নালের ইনি আর্ট ক্রিটিক। আইভির উপরোধে অগত্যা বার করতে হলো ছবির খাতাখানা। ভদ্রমহিলা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখলেন ছবিগুলি, খুব খুশি হলেন। একটা সাপুরের স্কেচ চিত্র দেখে ওর খুব ভালো লাগলো। বারে বারে সেটার প্রশংসা করলেন। আইভি বলে, এটা ওকে উপহার দাও না কৃষাণু? ঠিক আছে, আমার আপত্তি নেই। ছবি পেয়ে বুড়ি মেম তো ভারী খুশি, বলে আর্টিস্টকে নাম সই করে দিতে হবে। কৃষাণু তাই দিল। আরও খানিকক্ষণ গল্পগুজবের পর গাড়ি এসে পৌঁছল সকরিগলি ঘাটে। নৈশ আহার স্টিমারে সারল ওরা। তারপর ওপারে পৌঁছে মণিহারি ঘাট থেকে আবার নতুন গাড়ি। কৃষাণু 3টে কুলির মাথায় মালপত্র চাপিয়ে আগে গিয়ে পৌঁছল। মালপত্র সাজিয়ে নিতে নিতেই আইভিরা এসে গেল। বুড়ি মেমের কি মতিচ্ছন্ন হলো, কিছুতেই রাজি হলো না ওদের সঙ্গে এক কামরায় যেতে। কৃষাণু বাড়িয়ে বাড়ি প্রতিবাদ করলো অঙ্গভঙ্গি করে, আইভিকে দিয়েও বলালো, কিন্তু মেম নাছোড়বান্দা। আবার কুলি ডেকে তার মালপত্র বার করে চলে গেল পাশের একটা কামরায়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আবার দুজনে এক কামরা নির্জনে। কৃষাণু কী করবে ভেবে পায় না। অসহায়ের মতো বলে, ম্যাডাম রচেস্টার আমাদের উপর চটে গেলেন কেন বলো তো? ভ্যানিটি ব্যাগ খুলে আইভি মুখটা মেরামত করছিল। মুচকি হেসে বলে, কি জানি। কিন্তু রাখে কেষ্ট মারে কে? শেষ মুহূর্তে এক মারোয়ারি ব্যবসায়ী এসে উঠলেন ওদের কামরায়। চতুর্থ বাদটা খালি পড়ে রইল। কৃষাণুর মনে হলো আইভি যেন একটু আশাহত হয়েছে। মারোবার তনায় উপরে বাড়তে নিজের বিছানাটা বিছোতে থাকেন। গাড়ি ছাড়ল। আইভি বাথরুমে গেল বেশ বদলাতে, নৈশ পোশাক পরতে। আইভির বিছানায় পড়েছিল একখানা পত্রিকা। সময় কাটাবার জন্য সেটা হাতে তুলে নিয়ে কৃষাণু দেখে সেটা ইংরেজি মাসিক নয়, ফরাসি ম্যাগাজিন, চিত্রবহুল।
অন্যমনস্কের মতো প্রথম পাতাটা খুলে চমকে ওঠে। পৃষ্ঠার মাথায় লেখা আছে, টু মিসেস কে রয়। নিচে রচেস্টারের সই আর আজকের তারিখ। রহস্যটা পরিষ্কার হয়ে যায়। একটা নিরুদ্ধ রাগে ফুলতে থাকে কৃষাণু। তাই ম্যাডাম রচেস্টার ওদের ছেড়ে অন্য কামরায় গিয়ে উঠল। কিন্তু এই মিথ্যাচরণ কেন করল আইভি? কি চেয়েছিল সে? নির্জন ঘরে কৃষাণুর সঙ্গে রাত্রিটা কাটাতে? তার মানে তার মানে আইভি কি সত্যি পাপ পুণ্য মানে না, সতীত্ব ধর্ম স্বীকার করে না? বাথরুম থেকে বেরিয়ে এসে আইভি দেখল কৃষাণু ঘুমিয়ে পড়েছে নিজের বিছানায়। সারা রাত ঘুম হলো না কৃষাণুর, শুধু এপাশ ওপাশ করল। ওর মনে হলো আইভিও ঘুমোতে পারছে না, এপাশ ওপাশ করছে বারে বারে। মারোবাড়ি ভদ্রলোক অঘরে ঘুমোচ্ছেন। ভোর রাতে ওর মধ্যেই কখন একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কে তাকে ঠেলা দেয়, কৃষাণু উঠে বসে। দেখে আইভি ওকে ডাকছে। আইভির পরনে একটা ঢিলে স্ল্যাক্স, পায়ে চপ্পল, মাথায় একটা রেশমি রুমাল বাঁধা, চিবুকের নিচে গিঁট দেওয়া। কৃষাণু চোখ মেলে দেখে ঘরে মারোবাড়ি ভদ্রলোকও নেই। ভোর হয়ে গেছে। ঘরের ভিতরে সবুজ আলোটা ম্লান হয়ে আসছে বাইরের আলোর জন্য। আইভি ওকে জানলার দিকে তাকাতে বলল। অপূর্ব দৃশ্য। তুষার কিরিট পর্বতশ্রেণী রাতারাতি মাথা তুলে জেগে উঠেছে দিগন্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। পূব আকাশটা লালে লাল। এখনো সূর্যোদয় অবশ্য হয়নি। ঠান্ডা একটা বাতাস বইছে কাঁচতোলা খোলা জানলা দিয়ে। এমন একটি নিষ্কলুষ প্রভাত আসেনি কৃষাণুর জীবনে। কিন্তু ওর মনে হলো দেহ মন ওর ক্লান্ত, ভারাক্রান্ত। আইভি রসবোধকে মনে মনে ধন্যবাদ জানালো কৃষাণু। অহেতুক বকবক না করে শান্তভাবে সে বসে আছে জানলার ধারে। কেমন যেন আলিশি লাগছে, মুখ ধুতে যেতে ইচ্ছে করছে না। কৃষাণু নিশ্চুপ গিয়ে বসল জানলার ধারে। হঠাৎ একটা কথা খেয়াল হলো তার। প্রশ্ন করল, কটা বাজে? 5:15। মনে মনে হাসল কৃষাণু। আজও বুধবার, 13ই আশ্বিন, অর্থাৎ 1 সেপ্টেম্বর। এখন 5:15। ট্রেন জার্নি ক্লান্ত আইভির মুখখানা দেখতে দেখতে ওর মনে ফুটে উঠল আর একখানি মুখ, আরেকটি মেয়ে। হাওড়া স্টেশনে হুইলারের স্টলের কাছে দাঁড়িয়ে আছে একা। দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরে আছে। হাতে এক গুচ্ছ রজনীগন্ধা, বিষণ্ণ ম্লান। পরনে ওর ধূপছায়া রঙের একখানা ঢাকাই শাড়ি, কপালে টিপ। কিন্তু তা কেমন করে হবে? সাহার তো ডিপ নীল রঙের একটা ক্রেপ সিল্ক পরে আসার কথা। তাহলে ওরও মনশ্চক্ষে ভেসে ওঠা এই মেয়েটি কে? কাল সারা রাত তোমার ঘুম হয়নি তাই না? আইভি প্রশ্ন করে। না না, একেবারে ভোর রাতে একটু ঘুম এসেছিল। তা এ ভদ্রলোক কখন নেমে গেলেন? এইমাত্র। তা আমার যে সারা রাত ঘুম হয়নি তুমি সেটা জানলে কি করে? আমারও যে ঘুম হয়নি। আচ্ছা, কেন ঘুম হলো না বলো তো আমাদের? আইভি একটু চুপ করে থেকে বলে, তোমার কেন হলো জানি না, আমার হলো না নিজের পাপে। তুমি পাপ পুণ্য মানো তাহলে? আইভি হেসে ফেলে, বলে, সে কথা আলোচনা করতে হলে প্রথমে পাপ পুণ্য বলতে তুমি কি বোঝো তা জানতে হবে। বুঝতে পেরেছ? কৃষাণু হেসে ফেলে বলে, অর্থাৎ পাপ পুণ্যের সংজ্ঞা নির্ধারণ করতে হয়। ঠিক তাই, কিন্তু তাহলে তো তুমি চটে যাবে। তাই পাপ কথাটা উইথড্র করে আমি বলবো নিজের দোষে। তা নিজের কোন দোষে শুনি? জানো, আমি না মানে কাল একটা অন্যায় করেছিলাম। ওই ফরাসি ভদ্রমহিলাটি আমাদের স্বামী স্ত্রী বলে ভুল করেছিলেন, আর আমি না সেই ভুলটা ভেঙে দিইনি। তা আমি তো জানতাম সেটা। আইভি চমকে উঠে বলে, জানতে? বাজে কথা, কেমন করে জানতে? ভদ্রমহিলার ভাবগতিক দেখেই সন্দেহ হয়েছিল আমার, তাই নিঃসন্দেহ হলাম তোমার ওই ম্যাগাজিনটা দেখে। আইভি চমকে ওঠে, বিছানার উপর পড়ে থাকা মাসিক পত্রিকাটির দিকে এক নজর দেখে নিয়ে বলে, কিন্তু তুমি তো ওটা দেখোনি। দেখেছি আইভি, দেখেছি, তখন তুমি বাথরুমে ছিলে। আইভি অনেকক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলে, কই,
তুমি তো কিছু বলনি। তা বলবোটা কি? না, এমন মিথ্যে কথা কেন বললাম আমি, সে কথা তো জানবার জন্যও বলতে পারতে। কৃষাণু তেমনি নির্বিকারভাবে বলে, প্রশ্ন করার প্রয়োজন ছিল না, কারণটাও আমি জানতাম। ধক করে জ্বলে ওঠে আইভির চোখ দুটো, উত্তেজিত হয়ে বলে, মানে কি জানতে তুমি? কৃষাণু দৃঢ়স্বরে বলে, এ আলোচনা থাক আইভি। তুমি অনেক কিছু মানো না যা আমি মেনে থাকি। ভারতীয় হিন্দু নারীর সম্বন্ধে আমার মনে একটা পবিত্র ধারণা আছে আইভি, সেটা তুমি নাইবা ভেঙে দিলে। হঠাৎ কি যেন হলো আইভির, একেবারে চুপ করে গেল। সামান্য কটা কথা, কিন্তু মনে হলো সে যেন প্রচণ্ড একটা আঘাত পেয়েছে এ কথায়। মুখরা আইভি মুখ হয়ে গেল মুহূর্তে। জানলা দিয়ে পূর্ব দিগন্তের দিকে চেয়ে চুপ করে বসে থাকে। কৃষাণু লক্ষ্য করে দিনের প্রথম সূর্যের আলো এসে পড়েছে আইভির কপালে। রেশমি রুমালের ফাঁক দিয়ে উঁকি মারা দু এক কোছা কুন্তলায়িত কুন্তল চূর্ণ উঠছে এলোমেলো হাওয়ায়। আইভি দু চোখের কোণে চিকচিক করছে দুবিন্দু জল, হৈমন্তী শিশির বিন্দু যেন। অছিলা হোক আর সত্যই হোক, চোখে গয়লার গুঁড়ো পড়ার অজুহাতে রুমাল দিয়ে চোখ দুটো রোগড়ে মুছে নেয় একবার। কৃষাণু দুঃখ পায়, বোঝে অত্যন্ত রূঢ় আঘাত করেছে সে। হয়তো ওর অনুমান সত্য নয়, মুখে বড় বড় বুকনি দিলেও আইভি হয়তো মনে মনে এখনো কিশোরীই রয়ে গেছে। হয়তো নিছক একটা কৌতুক প্রিয়তাই তাকে উদ্বুদ্ধ করেছিল এই ছেলে মানুষেতে। রচেস্টার বাংলা বোঝে না, কৃষাণু ফ্রেঞ্চ বোঝে না। এই সুযোগে দুজনকে লুকিয়েই হয়তো সে একটা মজার খেলায় মেতেছিল। আর কিছু উদ্দেশ্য হয়তো সত্যিই ছিল না তার। ক্ষোভ ম্লান কণ্ঠে বলে, আমাকে মাপ করো আইভি। রুমাল দিয়ে কয়লার গুঁড়োটা বার করতে করতে আইভি বলে, মাপ চাইবার তো কিছু নেই, এই অপমান আমার প্রাপ্য। একটু কাছে সরে এসে কৃষাণু বলে, আমি বুঝতে পারিনি আইভি, একটা মজা করার উদ্দেশ্য নিয়েই তুমি বুড়ি মেমকে বলেছিলে। তোমার আচরণে যে কদর্য ইঙ্গিত আমি করেছি, নিশ্চয়ই সেটা অন্যায় হয়েছে আমার। আইভি নতনেত্রে বলে, ভুল ধারণা তোমার কৃষাণু। কৌতুক প্রিয়তার জন্য মিথ্যে কথা আমি বলিনি, আমার অন্য উদ্দেশ্য ছিল। ভ্রু কুঁচকে কৃষাণু বলে, অন্য উদ্দেশ্য মানে কি বলতে চাইছো তুমি? আইভি জবাব দেয় না, রোগ চেপে যায় কৃষাণুর। বলে, তুমি কি সত্যিই একটা রাত আমার সঙ্গে নির্জন ঘরে কাটাতে চেয়েছিলে? আশ্চর্য নির্লজ্জ মেয়েটা মাথা না তুলেই বলে, হ্যাঁ। অনেকক্ষণ কথা খুঁজে পায় না কৃষাণু। কি বলতে পারে এরপর? আর কি বাকি রইল জানতে? আর কি জিজ্ঞাসা থাকতে পারে? পারলে এখনই চেন টেনে গাড়ি থেকে নেমে যেত সে। যে নারী পাপ পুণ্য মানে না, সতীত্ব ধর্ম মানে না, পরপুরুষের সঙ্গে রাত্রিবাস করবার জন্য যে এমন মিথ্যা কুহক রচনা করতে পারে আর সে কথা অকুণ্ঠ স্বরে স্বীকার করতে পারে, সে তো কালসাপ। তার সঙ্গে এক মুহূর্ত থাকতে আছে, যে কোনো মুহূর্তে ও তো ঝাঁপিয়ে পড়তে পারে কৃষাণুর উপর তার একটা খেয়াল চরিতার্থ করতে। আর কিছু জিজ্ঞাসা করবে না? আর কি জিজ্ঞাসা করব? কেন একটা রাত তোমার সঙ্গে নির্জন ঘরে কাটাতে চেয়েছিলাম? কৃষাণু প্রচণ্ড ধমক দিয়ে ওঠে, প্লিজ আইভি, স্টপ। সব নির্লজ্জতারই একটা সীমা থাকা উচিত। আইভি চিৎকার করে না, শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলে, ওয়েল, আই কান্ট স্টপ নাও। কিছু না শুনতে কথা ছিল না, কিন্তু আধখানে শুনে যা ইচ্ছে কনক্লুশন টানতে দেব না তোমাকে। আমার সব কথা তোমাকে শুনতে হবে। তারপর শিলিগুড়ি পৌঁছে তুমি অন্য ট্যাক্সি নিও, আমি বাধা দেব না। কৃষাণু কোনো কথা বলে না। জানলার বাইরে দিয়ে ওই দূর পাহাড়টার দিকে তাকিয়ে আইভি একেবারে অন্য গলায় গল্প বলার সুরে শুরু করে, জানো কৃষাণু, আমার অনেক বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু সব, বয়ফ্রেন্ড। পুরুষ বন্ধু আমাদের হোস্টেলে আরও অনেক মেয়ে দু একটি করে আছে। অবশ্য সংখ্যায় তারা আমার কাছে দাঁড়াতে পারে না। ওরা একসঙ্গে একটি দুটির বেশি বন্ধুর সঙ্গে মিশতে পারে না। আমার অন্তত ডজনখানেক বন্ধু আছে, তার মধ্যে জনা ছয়েকের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্বন্ধ আমার। বাধা দিয়ে কৃষাণু বলে,
এসব কথা আমার শুনে কি লাভ আইভি? আইভি যেন শুনতেই পায় না ওর কথা, একভাবে বলে চলে। কিন্তু কৃষাণু, জানো, আমার ভ্যানিটি শুধু সংখ্যাগরিষ্ঠতায় নয়, ওই দুই একটি বন্ধুর কাছেই ওরা ধরা দিতে বাধ্য হয়েছে। তারা নিজেদের অস্পৃশ্য রাখতে পারেনি। এই বিষয়ে আমি একমাত্র ব্যতিক্রম। আমাকে যেন নেশায় পেয়ে যায় জানলে। নতুন কোনো ছেলের সঙ্গে আলাপ হলে ইচ্ছে করে ওকে আমার দিকে আকৃষ্ট করি, ওকে নিয়ে খেলাই। কিন্তু সাপ খেলানোর মতো এমন করে খেলাবো যে ওর প্রতিটি দংশন পড়বে আমার হাতের ঝাঁপিতে। স্পর্শ করতে পারবে না সে আমায়। তুমি বিশ্বাস করবে কি কৃষাণু, যে আমার প্রায় ৮ ডজন অন্ধ প্রেমিক আছে, অথচ এতটা বয়সেও আমি জানতে পারিনি পুরুষ মানুষের চুমু খেলে কেমন লাগে। আমি জানি এ কথা শুনে তোমার একটা দুরন্ত লোভ হচ্ছে, কিন্তু আমি এ কথাও জানি তুমি এক পা এগিয়ে এলেই আমার ডান হাতটা সজোরে গিয়ে পড়বে তোমার বাঁ গালে, যেমন পড়েছিল ইতিপূর্বে কয়েকজনের। কাঠের পুতুলের মতো বসে থাকে কৃষাণু। আইভি এক নাগাড়েই বলে চলে, কাল আমার একটা দুরন্ত লোভ হয়েছিল জানলে। একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে ইচ্ছা হয়েছিল। এতদিন এটা সাহস পায়নি কৃষাণু, কারণ মনের মতো মানুষও পায়নি। আমার ঘনিষ্ঠ বন্ধুদের আমি বিশ্বাস করতে পারিনি। হাজার হোক, আমার চেয়ে ওদের গায়ের জোর অনেক বেশি। কাল তোমাকে দেখে ভীষণ লোভ হলো আমার। মনে হলো তোমার সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে রাত কাটানো চলবে। তোমাকে দেখে কি জানি কেন আমার মনে হচ্ছিল তুমি একেবারে পশু হয়ে উঠবে না। আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমাকে স্পর্শ করবে না তুমি। কিন্তু কাল যে তুমি বলেছিলে কেউ তোমার গায়ে হাত দিলেও সেটাকে তুমি দুর্ভাগ্য বলে মনে করবে না। না না, তুমি ভুলে গেছো কৃষাণু, আমি বলেছিলাম ইচ্ছার বিরুদ্ধে না দিলে মনে করব না। কিন্তু নিজের মনকে কি মানুষ চিনতে পারে আইভি? মধ্যরাত্রি নির্জনতা মানুষের মনে মোহ বিস্তার করে। কে জানে, খাদের মুখে এসে হঠাৎ মোড় ঘোরার ইচ্ছাটা যদি মিলিয়ে যেত তোমার, যদি ঝাঁপ দিয়ে পড়ার ইচ্ছাটা জাগত মনে। দু হাতে মুখ ঢেকে উঠে আইভি বলে, তাহলে বুঝতাম খ্যাপার পরশ পাথর খুঁজে ফেরার পালা শেষ হয়েছে। কৃষাণুর বুকের মধ্যে গুড় গুড় করে ওঠে। ট্রেন শিলিগুড়িতে এসে পৌঁছল। একটা ট্যাক্সি নিল কৃষাণু। শিলিগুড়ি থেকে দার্জিলিং, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুন্দর পথ। একে বেঁকে বিসর্পিল গতিতে গুড়ি বেড়ে বেড়ে উঠছে গাড়িটা পাহাড়ের গাবে। আইভি একেবারে চুপ করে গেছে। ওর কথাই বসে ভাবছে কৃষাণু। আশ্চর্য এই দুনিয়া, আর কি বিচিত্র এই সৃষ্টি! কি অদ্ভুত মনোজগৎ গড়ে তুলেছে আইভি। সে নিত্য নতুন বন্ধুত্ব করতে চায়, নিত্য নতুন মানুষকে তিল তিল করে আকৃষ্ট করতে চায় নিজের দিকে। আরও কাছে, আরও কাছে। তবু এক চুল ব্যবধান সে রেখে যায় বরাবর। সাপ খেলা যে বেদেনি তার মতোই ও নেশায় মাতাল। সার্কাসে ট্রাপিজের খেলা দেখায় যে মেয়ে, ও যেন তাদের জাতের। ও পড়তে পড়তে পড়বে না। কৃষাণুর সঙ্গে এক ঘরে রাত কাটাতে চায়, আর কিছু নয়, শুধু নতুন অভিজ্ঞতা একটা। অনাত্মীয় একটি যুবকের সঙ্গে স্পর্শ বাঁচানো একটা রাত্রি এক কক্ষে অতিবাহিত করা। তার জন্যে ও মিথ্যা কথা বলতেও কুণ্ঠিত নয়। চারদিকে আগুন জ্বালতে চায় সে, অথচ নিজের গায়ে এক ফোঁটা আঁচও লাগবে না। তবেই না খেলা। ভারী করুণ স্বরে আইভি বলে, তুমি আমার কথাগুলো বিশ্বাস করতে পারোনি, তাই না কৃষাণু? ওর হাত দুটি টেনে নিয়ে কৃষাণু বলে, করেছি, করেছি আইভি, আমি বলেই করেছি। কারণ আমিও ওই রকম একটা অদ্ভুত মানসিক রোগে ভুগছি, যার জন্য ও সব মেয়েদের সঙ্গ আমি এড়িয়ে চলি। আইভি কৌতূহলী হয়ে বলে, সে কি, কী রোগ? আজ বলার সময় নেই আইভি, একদিন বলবো। না না, আজই বলতে হবে। বন্ধু বলে তুমি আমাকে স্বীকার করেছ, আমার সব কথা তোমাকে বলেছি, তুমিই বা কেন বলবে না বলো? বলবো আইভি, বলবো, কিন্তু আজ আর সময় কোথায়? ওই দেখো দার্জিলিং স্টেশন দেখা যাচ্ছে। আগে তোমাকে হোস্টেলে নামিয়ে দেব, না আগে আমি নেমে যাব?
আইভি মাথা নেড়ে বলে, এক যাত্রায় পৃথক ফল হবে না, আগে পিছিয়ে নামা চলবে না, একসঙ্গেই নামবো। মানে? মানে বুঝবে এখনই। একটু পরে ট্যাক্সিটা রাস্তার একধারে দাঁড় করিয়ে রেখে আইভি নেমে এসে বলে, এসো। কৃষাণু ওর কথা মতো নেমে আসে, বলে, এ কোথায় এলি আইভি? এটা একটা হোটেল। আজকে একটা বেলা এখানে মিস্টার অ্যান্ড মিসেস রায় থাকবেন। তোমার সব কথা শুনে বিকেলে ছেড়ে দেব তোমাকে। এসো। প্রতিবাদে কৃষাণু কি একটা কথা বলবার উপক্রম করেই থেমে যায়। সুরধারী ম্যানেজার ততক্ষণে নেমে এসেছে। আইভি তার সঙ্গে গল্প জুড়ে দেয়, অনর্গল বক বক করে চলে। আইভির কোনো বান্ধবী নাকি এখানে সস্ত্রীক উঠেছিল, তারা খুব প্রশংসা করেছে হোটেলের ফিরে গিয়ে। তাই একদিনের জন্য এসেও সে খুঁজে বার করেছে হোটেলটা। বাগানের দিকে তাকিয়ে বলল, হাউ লাভলি। ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আমার স্বামী কিন্তু খুব অর্থোডক্স, হ্যাম পর্ক বিফ কিচ্ছুটি চলবে না। ম্যানেজার বিগলিত হয়ে বলল, কিচ্ছু ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। অগত্যা অদৃশ্য গাঁটছড়া বাঁধা কৃষাণু কাঠের সিঁড়ি বেয়ে উঠে আসে দ্বিতলে। দোতলা বাড়ি, ছোট্ট। কোণার দিকে সবচেয়ে ভালো ঘরখানা পছন্দ হলো আইভির, দোতলার এক প্রান্তে। হোটেলের চাকর মালপত্র এনে পৌঁছে দিল ঘরে। জিজ্ঞাসা করল কি কি খাবে ওরা মধ্যাহ্নে। আইভি নিচে গিয়ে ম্যানেজারের খাতায় কী সব লিখিয়ে দিয়ে এলো। হোটেলটা শহরের প্রবেশপথে একান্তে। কাটরোড থেকে এক চিলতে একটা ফ্যাকড়া নেমে গেছে গভর্নর হাউসের দিকে। তারই বাঁকের মাথায় পাথরে গড়া বাড়িটা। অসংখ্য মরশুমি ফুল ফুটে আছে সামনের বাগানে। চারদিক ছিমছাম পরিষ্কার। হোটেলের চাকরটাও বেশ করিত করবা, বাচ্চা নেপালি চাকর, সর্বদাই হাসি খুশি। কুতকুতে চোখ দুটো সব সময় আধ বোঝা, একটু খুশি হলে একেবারে বুঝে যায়। আইভি ওকে দিয়ে দিব্যি খাটিয়ে দিচ্ছে। দুপাশে দুখানি খাটে আলাদা দুটি বিছানা পেতে দিয়ে জল বদলিয়ে চলে গেল ছেলেটা। কৃষাণু একটা ইজি চেয়ারে টান হয়ে পড়ে, দেখতে থাকে চেয়ে চেয়ে ঘরখানাকে। কাঠপাথরের বাড়ি, পার্টিশন দেওয়ালগুলো সব কাঠের, মেঝেতে পুরু কার্পেট পাতা, দেওয়ালের মাঝখানে আগুন জ্বালবার ম্যান্টেল পিস, খান কয়েক ছবি টাঙানো আছে দেওয়ালে, দার্জিলিংয়েরই দৃশ্যাবলী। বড় বড় দুটো জানলা বাইরের দিকে, পর্দা দেওয়া। বারান্দার দিকে একটি মাত্র দরজা, জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। ঘরের লাগাও বাথরুম। ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে কৃষাণু তার এই দুঃসাহসিক আচরণের কথাই ভাবছিল। কি দ্রুত পরিবর্তন হয়েছে ওর। মাস কতক আগে যেদিন ইভা ওকে একটা টেবিল ক্লথে নকশা আঁকতে দেয়, সেদিন তার দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারা যায়নি। আর আজ আজ সে একটি অনাত্মীয়া তরুণীকে এনে তুলেছে একটা হোটেলে। তার চটুল রসিকতায় অভিভূত হওয়া দূরে থাক, যোগ দিচ্ছে কৃষাণু অনায়াসে। রীতিমতো দুঃসাহসিক হয়ে উঠেছে ইতিমধ্যে। কিন্তু সত্যিই কি তাই? কৃষাণু এই যে আইভি স্বামীর পরিচয় বহন করে এসে উঠল একবেলার জন্য এই হোটেলে, এটা কি তার দুঃসাহসের পরিচয় না একান্ত ভীরুতার? আইভির ইচ্ছা বিরুদ্ধে প্রতিবাদ করবার দৃঢ়তা ছিল না তার মনে, তাই স্রোতের মুখে গা ভাসিয়ে দিয়েছে শুধু। জগতের অনেক দুঃসাহসিকতার মূলেই যেমন আসলে ভীরুতা ছাড়া আর কিছু নেই, কৃষাণুর আজকের আচরণটাও কি তাই নয়? আইভি বলে, স্নান করবে তো? গরম জল দিয়েছে, যাও স্নান করে এসো। হঠাৎ কেমন রাগ হয়ে যায় কৃষাণুর। কি পেয়েছে তাকে আইভি? পাকা গিন্নির মতো এভাবে হুকুম করার মানে? গম্ভীর হয়ে বলে, না স্নান করব না আমি। আইভি ধমক দেয়, কুড়িমি করো না তো, ওঠো যাও স্নান করে এসো। এই নাও মাথার তেল আর সাবান, তোয়ালে এনেছে তো না দেব? কৃষাণু হেসে ফেলে ওর গিন্নিপনায়, বলে, থাকবে, বড্ড শীত করছে গো। ট্যাক্সি যখন ক্রমশ উপরে উঠছিল তখনই সুটকেস খুলে একটা পুরো হাতা সোয়েটার বার করে পড়েছে কৃষাণু। তার রীতিমতো শীত করছে এই মধ্যাহ্ন বেলাতেও। আইভি ওর হাতটা ধরে টানে, গেট আপ গেট আপ, স্নান না করলে একটু ফ্রেশ লাগবে না, গরম জল জুড়িয়ে যাচ্ছে, যাও। অগত্যা কৃষাণু বাথরুমে ঢোকে। স্নান করে সত্যিই আরাম লাগে।
গত রাত্রের অনিদ্রা আর ভ্রমণের গ্লানি যেন ধুয়ে গেল। জামাকাপড় নিয়ে এবার আইভি গেল বাথরুমে। কৃষাণু স্কেচ খাতাটা নিয়ে এসে বসল জানলার ধারে। পেন্সিলটা বার করে আঁচড় টানতে থাকে, কিন্তু মন দিতে পারে না। কাল রাত্রে যদি সেই মারোবাড়ি ভদ্রলোক না এসে উঠত ওদের ঘরে, তাহলে কি ঘটত? নিশ্চয়ই বিসদৃশ কিছু করে বসত না কৃষাণু। কিন্তু আইভি যদি অগ্রসর হয়ে আসতো, তাহলে তাকে বাধা দিতে পারত কি? হয়তো অগ্রসর হতো না আইভি। মনে পড়ল আইভির সেই কথা কটা। কিন্তু আমি একথাও জানি যে তুমি এক পা এগিয়ে এলেই আমার ডান হাতটা সজোরে গিয়ে পড়বে তোমার বাঁ গালে।